তোমার ভুলের কারণে ক্লায়েন্ট চলে যেতে বসেছে। রাফি, ইউ আর ক্রিয়েটিং মেস। তুমি যত রাগ করো তত সুন্দর লাগে। এই রাগেই আমার পাগল লাগছে। তুমি তোমার সিনিয়রকে এইভাবে দেখো? তুমি শুধু সিনিয়র না, তুমি সেই মেয়ে যাকে আমি রাতে ঘুমোতে গেলেও ভেবে ফেলি। ছি, এসব অফিসে বলার জায়গা? সকাল 11টা। এয়ার কন্ডিশনড কনফারেন্স রুমে আজ ঠান্ডা নয়, বরং উত্তপ্ত পরিবেশ। তীব্র চোকাচুকি হচ্ছে রাফি আর অহনার মাঝে। অফিসের জুনিয়র সিনিয়র সম্পর্কের নিচে লুকিয়ে আছে এমন এক টেনশন যা আগুন ধরিয়ে দেয় বাতাসে। আমি তোমায় শুধু অফিসে দেখি না, কল্পনাতেও দেখি। তুমি অফিসে রেগে যাও, আমার মনে তখন তুমি অন্যভাবে এসো, খুব কাছে। এরই মধ্যে ইমুর প্রবেশ, তাদের মধ্যে কথার টোন চেঞ্জ হয়ে যায়। আমি আবার আসি। ইমোর ঢোকার বাতাসে যেন হালকা ঠান্ডা লাগে, কিন্তু চোখে মুখে লেগে থাকে রাফি অহনার অস্পষ্ট আগুন। সিন 2, রাত 10টা, রাফির অ্যাপার্টমেন্ট। অহনার মা অসুস্থ, হঠাৎ দরকারে রাফির বাসায় চলে আসে। রাতের নির্জনে বাসার লাইটস ডিম। কিচেনে রাফি, অহনা রুমে একা, কিন্তু একা কি থাকা যায়? তুমি জানো আমি প্রথম কাউকে বিশ্বাস করলাম, এবং সেটা তুমি। ভরসা যখন একবার এসেছে তাহলে একটু ছুঁয়ে দেখাও যাবে না? তুমি কি বোঝো না তুমি কি বলছো? বুঝি, তোমার ঠোঁট রেগে উঠলে লাল হয়, আর আমার মনে হয় সেগুলো চুমু খাওয়ার জন্যই বানানো। তুমি আজ আমার ভাবনার সীমা ছাপিয়ে যাচ্ছ। তোমার চোখ বলছে না, কিন্তু নিঃশ্বাস বলছে আরও কাছে এসো। আমি কোনটাকে বিশ্বাস করব? তারপর রাফির আঙ্গুলে ছুঁয়ে যায় অহনার গাল, ধীরে চলে যায় চিবুক বরাবর। তাদের মাঝখানে দূরত্ব আর থাকে না। ঠোঁটে থেমে থাকা মুহূর্তগুলো বলে দেয় এটা শুধুই আকর্ষণ নয়, এটা সেই ঝড় যা শুরু হলে আর থামে না। রাতে সেই আবেগী মুহূর্তের পর আহনার আর ঘুম হয়নি। ঘুমহীন চোখে আয়নায় নিজেকে দেখছে, ঠোঁট এখনো কাঁপে। এমন কিছু সে আগে কখনো অনুভব করেনি। আহানা, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? এটা তো প্রেম না, এটা তো একটা ফুল। উফ, কার সঙ্গে ঘুরে এলি দিদি? চুল এলোমেলো, গাল লাল। বাড়াবাড়ি করো না মালিহা। কি রে সেই ভাগ্যবান রাফি, সেই জুনিয়রটা কত হ্যান্ডসাম। তুই না বলিস ওর গাল ফাটিয়ে দিবি? তোমার মুখে তালা লাগাবো এখন। মালিয়া হেসে চলে গেল। আহনার মন কিন্তু চুপ করে নেই। একদিকে শরীর মন খেলে যাচ্ছে, হঠাৎ পা সোয়ার রেশ, অন্যদিকে নিজের রাগ আর সিনিয়র ইগো। রাফির মা ডাইনিং টেবিলে বসে আছেন, পাশে রাফির ছোট বোন যারা। রাফির মুখে হাসি, কিন্তু চোখে অপেক্ষা। কাল রাতে দেরি করে এসেছো, কোথায় ছিলে? একটা ইমার্জেন্সি ছিল মা। মেয়ে ছিল? তোমার ছেলে এখন বড় হয়েছে মা, কিছু প্রশ্ন না করলেই হয়? কি নাম বলো না ভাইয়া, প্রেমে পড়ে গেছো বুঝি? যাকে দেখলে সব ভুলে যাই, সে কি প্রেম নয়? বাবা মা ছাড়া কাউকে বেশি জায়গা দিও না মনে, মেয়ে দেখে ভালো করে চিনবি। বাইরে তখন হালকা বৃষ্টি। রাফি জানালায় দাঁড়িয়ে, ফোন হাতে, নাম্বার স্ক্রিনে। আহনা, তুমি ভালো আছো? তুমি কি আমাকে ধ্বংস করতে চাও রাফি? আমি তো তোমায় নতুন করে গড়ে তুলতে চাই। তুমি জানো না আমি কত বিপজ্জনক। আর আমি সেই পাগল যে বিপদকে ভালোবাসে। ফোনের ওপাশে নীরবতা, কিন্তু নীরবতার মাঝেই বজ্রপাত। দুজনেই জানে এই সম্পর্ক কোনো সিম্পল ইমোশন না, এটা ঝড়। আহনা অফিসে ঢুকেছে একটু চুপচাপ, চোখের নিচে হালকা ক্লান্তি, অথচ ঠোঁটে লাল লিপস্টিক, যেন নিজেকে প্রতিদিন জোর করে শক্ত করে রাখে। আহান, একটু আসো কেবিনে। জি স্যার, বলুন। তোমার কনফিডেন্স, কাজের প্রতি ডেডিকেশন নিয়ে আমি বারবার ইমপ্রেস, কিন্তু এখন অনেক কথা হচ্ছে অফিসে। তুমি কি করো সঙ্গে ইনভলভড? আমার প্রাইভেট লাইফ নিয়ে আলোচনা করাটা কি এখন অফিস রুল? না, কিন্তু কেউ যদি তোমার ফোকাস নষ্ট করে সেটা অফিসের ক্ষতি। তাহলে বলবো তাকে বাদ দিয়ে কাজে মনোযোগ দিচ্ছি, ঠিক যেমনটা আপনি চাচ্ছেন। লিফট থেকে নামলো এক সুদর্শন পুরুষ, কালো শার্ট, চোখে চশমা, মুখে আত্মবিশ্বাসের হালকা ছায়া।
চোখে কোনো পুরনো স্মৃতি আহনার চোখে চোখ পড়ে। আহনার চোখে পড়ে তাকে, আর সাথে সাথে দম বন্ধ হয়ে আসে। সাদ, তুমি এখনো ঠিক আগের মতো রাগি আহানা, কিন্তু তোমার চোখ এখন কষ্টের। তুমি এখানে কেন? তোমার নতুন অফিসে জয়েন করেছে ক্লায়েন্ট হিসেবে, আর তোমার সামনে এসেছি শেষ না বলা কথাগুলো বলতে। তুমি আমার অতীত সাদ, আর আমি অতীত ফিরিয়ে দেখি না। রাফি এক কোণে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখছে। আহনার মুখে সে যে অভিব্যক্তি দেখে তা আর কোনো অফিস মিটিংয়ের না, সেটা ছিল চোখের গভীরতা, কষ্টের অভিমান আর সাদ তাকে ছুঁয়ে যাওয়া এক ছায়া। তুমি কি এখনো তাকে ভালোবাসো আহানা? ভাইয়া, তুমি কি ওর চোখের ভাষা পড়ো না? সে তোমাকে ভালোবাসে, কিন্তু ভয় পায়, আবার ভেঙে না পড়ে। আমি তো তাকে আগলে রাখতে চেয়েছিলাম, আর সে আগলে রেখেছে কাউকে যার নাম আমি জানতামই না। ক্যাফে বিকাল 4টা। আহনা চুপচাপ বসে আছে জানালার পাশে। সামনে বসে আছে সেই মানুষ যে একসময় তার হৃদয়ের রাজা ছিল, সাদ। কিন্তু আজ তাদের মাঝে শব্দের থেকেও বেশি কথা বলছে নীরবতা। তুমি এখনো চোখ নামিয়ে কথা বলো, মানে এখনো আমি কিছুটা জায়গা ধরে আছি। তুমি অনেক আগে আমার থেকে সরে গেছো, আর আজ এসে আমার পুরনো চোখের পানি জাগাতে এসেছো। তুমি এখনো একা। আমি ফিরতে চেয়েছি, কারণ বুঝেছি তুমি ছিলে আমার সবচেয়ে বড় ভুল, আর সবচেয়ে বড় সত্যিও। তুমি কি জানো কাউকে ভুলে যেতে কতটা কষ্ট হয়? আর এখন তোমার মুখ থেকে সেই পুরনো রক্তাক্ত রাত মনে পড়ে যায়। হঠাৎ টেবিলের পাশে এসে দাঁড়ায় এক পরিচিত কণ্ঠ। এই জায়গায় এমন অভিনয় চলছে দেখে ভাবলাম সিনেমা শুরু হবে বুঝি। তুই এখানে কি করছিস? এই লোকটা আবার ফিরে এসেছে। মনে নেই ওর জন্য তুমি রাতে গাল ফাটিয়ে কাঁদতে কাঁদতে ঘুমাতে? আমি আহানাকে ভালোবাসি। ভালোবাসলে কেউ কাউকে অন্ধকারে ফেলে চলে যায় না। রাফি একা বসে আছে বিছানায়, ফোনে আহনার ছবি, কিন্তু ডায়াল করছে না। বুকের ভিতর ভারী চাপ। তুমি কি এখনো সেই মেয়েটার অপেক্ষায় আছো? আমি তাকে ভুলিনি মা, কিন্তু সে এখন নিজেকে নিয়ে দ্বিধায়। আমি জোর করব না। তুমি জানো তানিয়ার বাবা আজ আবার প্রস্তাব দিয়েছে। যাকে ভালোবাসি তাকে একবার চোখে দেখি, তানিয়া তো দূরের গল্প। রাফির ফোনে মেসেজ আসে, ক্যান উই টক? আহনা। সাথে বাতাসটা ঠান্ডা, কিন্তু তার থেকেও ঠান্ডা আহনার কণ্ঠ। সামনে দাঁড়িয়ে রাফি, শান্ত স্থির। তুমি দূরে চলে যাচ্ছ কেন? কারণ আমি তোমার সেই অতীতের ছায়ায় নিজেকে ছোট করতে চাই না। সাদ ফিরেছে সত্যি, কিন্তু সে আর আমার হৃদয়ে নেই। তাহলে বলো, আমার হাতটা এখনো ধরতে পারো কি না? তোমার স্পর্শ ছাড়া আমার শ্বাস বন্ধ হয়ে আসে। আমি বাঁচতে চাই, কিন্তু শুধু তোমাকে ধরে। তাদের মাঝখানে রাত নেমে আসে, কিন্তু মনের আকাশে জ্বলতে থাকে আলো। হাতে হাত, চোখে চোখ, আর এইবার মনে মনে প্রতিজ্ঞা, তারা কাউকে আর নিজেদের মাঝখানে ঢুকতে দেবে না। রাফি ল্যাপটপে মিটিং নোট তৈরি করছিল। হঠাৎ দরজা ঠেলে ঢুকে এক মেয়ের হাসি মুখ, চোখে চশমা, চোখে কনফিডেন্ট স্মাইল। তার নাম তানিয়া, রাফির শৈশব বন্ধু, আর এখন তার নামে বিয়ের আলাপ ঘুরছে রাফির ঘরে। এই যে বস সাহেব, আমাকে দেখে এত চমকে গেলে কেন? ছোটবেলার সাথীরা ভুলে গেলে? তানিয়া, তুমি এখানে কি করছো? তোমার সাথে একটা কফি পাওনা ছিল রে ভাই। আর আঙ্কেল আন্টির বিয়ের আইডিয়াটাও তো মানে একটু সিরিয়াস মনে হলো এবার। তোমাকে দেখে ভালো লাগলো, কিন্তু তুমি জানো আমি এখন অন্য কাউকে ভাবি। আর আমি সেই অন্য কাউকে চিনতে চাই। আনা ক্যান্টিনে ঢুকতেই দেখে তানিয়া রাফির সামনে বসে খোলামেলা হাসছে। সে হাসি যেন গায়ে আগুন ধরিয়ে দেয়, কিন্তু আহনা জানে সে এখন দুর্বল দেখালে হারবে। তুমি নতুন মনে হচ্ছে। পুরনো হলেও নতুন পরিচয়ে এসেছি। তুমি নিশ্চয়ই আহানা, অনেক শুনেছি তোমার কথা। তুমি শুনেছো, আর আমি এখন দেখছি। কথায় বলে দেখা হওয়াটাই সত্যি। আহানা, এটা তানিয়া, আমার পুরনো বন্ধু। পুরনো সম্পর্কের সঙ্গে পুরনো অঙ্গীকার ফিরিয়ে আনার চেষ্টা কখনো বিপদ ডেকে আনতে পারে। মনে আছে তানিয়া? যার জায়গা দৃঢ়, সে কারোর জায়গা দখলে ভয় পায় না আহানা। সাদ হেঁটে আসছে করিডোর ধরে।
ইমুকে দেখতে পেয়ে কাছে আসে। তুমি ইমো তো আহানার বস? আপনি সাদ? হ্যাঁ, একবার ওর জীবনে খুব কাছের মানুষ ছিলাম, এখন আবার কাছাকাছি আসতে চাই। আপনি ভুলে গেছেন পুরনো ছায়া আলোকে ঢাকতে পারে না। আলো যদি পথ না দেখায়, ছাই লুকানো শান্তি অনেক সময় বেশি টানে। সিন 4। শহরের পাশের কফি শপে সন্ধ্যা। রাফি আর আহনা একসাথে এসেছে একটু নিজেদের মতো সময় কাটাতে। বাইরে নরম আলো, ভিতরে তারা পাশাপাশি বসে। ও মেয়েটা তোমার জন্য? তানিয়া আমার অতীত, তুমি আমার ভবিষ্যৎ। তাহলে আমাকে ছাড়তে চেয়েছিলে কেন? তানিয়া থাকলে সহজ হতো। তুমি কঠিন, তুমি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর আমি চ্যালেঞ্জ ভালোবাসি। আমার ঠোঁটগুলোও চ্যালেঞ্জ। তুমি কি পারবে? রাফির চোখ জ্বলে ওঠে, সে ঝুঁকে যায়, ঠোঁটে ঠোঁটে রেখে দেয় আহনার ঠোঁটে। কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ, শুধু নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছে। এটা ভালোবাসা নয়, এটা ছিল দাবি। সিন 1। তানিয়ার ফ্ল্যাট, সকাল 9টা। তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঠিক করছে, মুখে সে আত্মবিশ্বাস যেটা শুধু পরিকল্পনা থেকে আসে। হঠাৎ কলিং বেল বাজে। আন্টি, আপনি? ভোরেই দেখা? তোমার সাথে একটু ব্যক্তিগত কথা বলতে এসেছি, ভেতরে আসতে পারি? অবশ্যই। রাফির মা ধীরে ধীরে সোফায় বসে তানিয়ার দিকে তাকান। রাফি আজকাল বদলে গেছে। আহানা নামে একটা মেয়ের সাথে মেশে। তুমি কি ওর কাছাকাছি যেতে পারবে? আমি কেবল কাছাকাছি নই আন্টি, রাফিকে নিজের করে তুলতে এসেছি। তাহলে শুরু করো, আমি তোমার পাশে আছি। সিন 2। আহনার রুম, দুপুর 1টা। আহনা ড্রেস আয়রন করছে, মুখে অন্যমনস্ক ভাব। দরজা ঠেলে মালিহা ঢুকে পড়ে। তোর চোখে আমি একটাই প্রশ্ন পড়তে পারি তানিয়া? ওর সাথে রাফির সম্পর্ক আমি অনুভব করি, বুঝি না কেন ওর সামনে গেলেই আমি অদ্ভুত ভয়ে ভেঙে পড়ি। তুই কি হারতে চাস? যদি হারিস, রাফি যাবে, আর রাফি শুধু তোর না, তুইও তো ওর। বুঝে ফেল। তুই ঠিক বলেছিস, এবারও মেয়েটাকে দেখাবো আমি কার আর কে আমার। সিন 3। অফিস করিডর, বিকাল 4টা। রাফি হেঁটে যাচ্ছে করিডর ধরে, হঠাৎ পেছন থেকে কেউ টেনে ধরে তার হাত। তানিয়া। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ রাফি, কেন? তানিয়া প্লিজ, তুমি জানো না আমি কাকে ভালোবাসি। আহানা আমার সব। আহা নাকি এখনো তোমায় এইভাবেই স্পর্শ করেছে? রাফি কিছু বলার আগেই তানিয়া জোরে ঠোঁট রাখে তার ঠোঁটে। মুহূর্তটা স্থির, আর ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা আহনা দেখতে পাই সব। বাহ, সুন্দর দৃশ্য। ভাবতে পারিনি তুমি এত নিচুতে নামতে পারো রাফি। আহানা না, এটা ভুল বোঝো না, আমি চাইনি। তোমার ঠোঁট কিন্তু কিছু বলছিল না তখন। রাফি জায়গায় তুমি থাকলে হয়তো আমাকেও ঠকাতে পারতে না। তুমি আমাকে হারানোর ভয় কি জিনিস সেটা এখন দেখবে। আনা বসে আছে ছাদে, একা, গাল ভরা নীরবতা। মালিয়া পাশে বসে। কি হবে এখন? আমি রাফিকে ভালোবাসি, আর ভালোবাসা চুপ করে কাঁদে না, চিৎকার করে নিজেটা আদায় করে নেয়। আসল আহানা ফিরেছে। সিন 1। অফিস কনফারেন্স রুম, সকাল 10টা। অফিস শুরু হয়েছে ঠিকঠাক, কিন্তু আজকের কনফারেন্স রুম যেন যুদ্ধক্ষেত্র। আহনা ঢুকে দেখে তানিয়া আগে থেকে জায়গা দখল করে বসে আছে। আহানা, তুমি তো দেরি করো না কখনো, ব্যতিক্রম। কোনো বিষ যদি আগে ঢুকে পড়ে তা বের করতেই একটু সময় লাগে। রাফির ঠোঁট এখন আমার স্পর্শে গরম, তুমিই বলো ঠান্ডা হয়ে যাবে? শোন তানিয়া, ঠোঁট চুমু খায় কিন্তু মন চুমু খায় না। রাফির মন আমি রেখেছি, তুই যতই ঠোঁট চোষ, ওর হৃৎপিণ্ড আমার নামেই ধরে। তুমি যদি এতই নিশ্চিন্ত হও তাহলে এত রাখলে কেন? রাগ নয়, এটা ছিল ওয়ার্নিং। এবার আসল রেস শুরু। রাফি একা দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে ভেতরে অপরাধ বোধে পড়ছে। পেছন থেকে ইমু এসে দাঁড়ায়। তোমার কাঁধে হাত রাখলে কি অপরাধ হয়ে যাবে রাফি? আমি চাইনি এটা হোক ইমো, আমি সত্যিই চাইনি। তুমি চাইলে কি হতো না? সেটাই বড় প্রশ্ন। আহানার মতো মেয়ে আবার বিশ্বাস করবে না। আমি তাকে ফিরে পেতে চাই। তাহলে প্রমাণ করো তুমি তার যোগ্য। আনা চুপচাপ বসে আছে, হাতে একটা পুরনো ছবি। ও আর রাফি একসাথে হাসছে। দরজা ঠেলে সাদ ঢুকে পড়ে। আজও সেই ছবি দেখিস, যা মানুষটা তোকে ভাঙতে ভাঙতে গড়েছে। এবার আসল রেস শুরু।
ভালোবাসা যদি সহজ হতো তাহলে অনুভব করতাম না। আমি ভাঙছি কারণ ও আমার হৃদয়ে আছে। তুই ভুল করছিস আহানা। রাফি তোকে বোঝে না। তুই আমাকে একটা সুযোগ দে। তুই কোনো সুযোগ পাবি না। আমার ভালোবাসা একটাই, বাকিটা ইতিহাস। সিন 4। অফিস করিডর, সন্ধ্যা 6টা। তানিয়া রাফির রুম থেকে বের হচ্ছে, মুখে জয়ের হাসি। হঠাৎ আহান এসে সামনে দাঁড়ায়। তুই খুব সহজেই জিতে যাওয়ার কথা ভাবিস, তাই না? তোমার মতো মেয়েরা সবসময় পিছিয়েই পড়ে, কারণ ভালোবাসা জাহির করতে জানে না। আর তোর মতো মেয়েরা ঠোঁট দিয়ে চুমু খায়, আত্মা দিয়ে নয়। দেখি তো কি করতে পারো তুমি। মুহূর্তে আনার হাত উঠে আসে, সাপটে একটা থাপ্পড় তানিয়ার গালে বাজে, শব্দ লাগে। এটা প্রেমিকাকে নয়, প্রেমিকের সম্মান রক্ষা করার থাপ্পড়। রাফির মা ড্রয়িং রুমে বসে আছেন। তানিয়া কফি হাতে সামনে এনে দেয়। আজ তার মুখে বিশেষ উজ্জ্বলতা। আন্টি, আমি চাই আপনি এবার স্পষ্ট বলেন, আপনি কি চান? আমি চাই রাফি তোমার সঙ্গে ঘর বাঁধুক। আহানা রাফিকে ভাঙছে, তুমি তাকে জোড়া লাগাও। তাহলে এবার এক ধাক্কায় ভেঙে দেওয়া হোনাকে। এই খেলায় আমি হারি না। আহানা এক কোণে বসে আছে, খাচ্ছে না, চোখ স্থির। সাদ এসে পাশে বসে। তুই খাচ্ছিস না, ও তো তোর ক্ষুধাটাও মেরে দিয়েছে। ভালোবাসা কাদায়, ক্ষুদাও কেড়ে নেয়। আমি বলেছিলাম তুই ভাঙবি, আর আমি এখনো আছি তোর পাশে। আমি তোর পাশে কাউকে খুঁজিনি, আমি শুধু ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম। সাদ মুচকি হাসে। সে জানে আনার ভাঙ্গা সময়ই তার সুযোগ। একটা গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ে। আনা রাফির পদ ব্যবহার করে প্রমোশন পেয়েছে। মুখে মুখে নাম, নোংরামি ইঙ্গিত। এই বাজে কথাগুলো কে ছড়াচ্ছে? তোমার খুব চেনা একজনই, তানিয়া। রাফির চোখ মুহূর্তেই রক্তবর্ণ হয়ে ওঠে। এনাফ ইজ এনাফ। সবাই মিটিংয়ের অপেক্ষায় বসে আছে। হঠাৎ রাফি দরজা ঠেলে ঢুকে পড়ে, চোখে পাগলাটে আগুন। তানিয়া এক কোণে বসে। আজ আমি অফিসিয়ালি কিছু বলবো। আমি যাকে ভালোবাসি সে হলো আহানা, আর আমার বউ, আমার হক, আমার গর্ব, সে শুধুই আহানা। ঘরে পিনপতন নীরবতা, কেউ নিঃশ্বাসও নিচ্ছে না। রাফি, তুমি জানো না আমি তোমার পিছনে কি দিতে পারি। তুই আমার জীবন থেকে যা দিতে পারিস সেটা আমি চাই না। তানিয়ার চোখে শূন্যতা। আহানা দরজার বাইরে দাঁড়িয়ে, চোখে টলমল জল। এই প্রথম সে বুঝেছে ভালোবাসা হারায় না, লড়ে যায়। আহানা মুচড়ে যাওয়া একটা সাহস নিয়ে এসেছে রাফির মায়ের সামনে, কিন্তু সামনে বসে থাকা মানুষটা যেন ঠান্ডা আগুন। তুমি আমার ছেলেকে ভালোবাসো, সেটা আমি বুঝেছি, কিন্তু আমি চাই সে বাঁচুক সম্মানের সঙ্গে। তোমার মতো এক রাগী গোয়ার মেয়ের সঙ্গে সেটা হবে না। রাফি আমার ভালোবাসা, আর ভালোবাসা কাউকে ছোট করে না আন্টি। তুমি যদি সত্যি রাফিকে ভালোবাসো তাহলে চুপচাপ সরে যাও। আমি চাই সে তানিয়াকে বিয়ে করুক। আপনার এই শর্ত আমি ভেঙে দেব। ভালোবাসার নামে চুক্তি চলে না। রাফি আহানার হাত ধরে টেনে নিয়ে এসেছে সাদে, চোখে কেবল অনুরোধ, ব্যাখ্যা, কান্না। আহানা প্লিজ, আমি জানি তুই কষ্ট পেয়েছিস, কিন্তু আমি এখন বুঝেছি আমি শুধু তোকে চাই। তুই বুঝেছিস, কিন্তু দেরিতে। আমি এখনো সেই গুজব, সেই অপমানের নিচে চাপা পড়া মুখ। আমি সব ঠিক করে দেব, শুধু একবার আরেকটা সুযোগ দে। ভালোবাসা ফেরত দেওয়া যায় না, কিন্তু বিশ্বাস গেলে সম্পর্ক গলে যায়। সাদ তার বাড়িতে বসে হাসছে, হাতে কিছু ছবি রাফি আর এক অপরিচিত মেয়ের। সাদ রাতের হোটেলে তোলা। সেই ছবিগুলো পাঠানো হবে কোথায়? এবার যদি আহানা তোকে না ছাড়ে তবে ও সত্যি অন্ধ। এটাই সাদের খেলা। সে রাফিকে শেষ করে আহানাকে পাবে, এটা এই পাগলা প্ল্যান। সিন 4। অফিস করিডর, রাত 8টা। তানিয়া ফোনে কথা বলছে কারোর সঙ্গে, চোখে পাগল সুলভ আনন্দ। সব ঠিকঠাক চলছে। প্ল্যান এ তো পারফেক্ট। এখন শুধু রাফিকে সরিয়ে ফেলতে হবে। তানিয়া শেষ অস্ত্র ফেলতে যাচ্ছে, আর রাফি সেই মুহূর্তে বের হচ্ছে অফিস থেকে, একটা চিন্তিত। রাফির ফোনে আসে একটা মেসেজ, আনা তোমার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছে। সেভাবে হয়তো এবার একটা ভালো সমাপ্তি, কিন্তু সেই রেস্টুরেন্টে আহানা নেই, কেউ নেই, কেবল তার নাম লেখা একটা ছোট্ট চিরকুট পড়ে। তোমার ভালোবাসা শেষ, এবার তোমার পালা শেষ। এরপর আর রাফির খোঁজ মেলে না, ফোন বন্ধ, লোকেশন অফ, কোথাও নেই সে।
অফিস জুড়ে টান টান উত্তেজনা, রাফির অনুপস্থিতি নিয়ে সবাই ফিসফিস করছে। আহানা বসে আছে এক কোণে, ফর্সা মুখটা মৃতের মতো নিশার। আহানা, কিছু জানিস কোথাও গেছে? না, শুধু একটা মেসেজ পেয়েছিলাম আগের রাতে, ও নাকি রেস্টুরেন্টে আসবে, কিন্তু এলো না। আহানা, কিছু জানিস কোথাও গেছে বলেছিল? তুই পুলিশে রিপোর্ট করছিস? আমি যাচ্ছি, এখন আর শুধু প্রেম না, এটা জীবন মরণের প্রশ্ন। আনা থানায় বসে একজন সিনিয়র পুলিশ অফিসার রিপোর্ট নিচ্ছেন। আপনার স্বামীর কোনো শত্রু ছিল? তানিয়া আর হয়তো সাদ, দুজনেই ওকে হারাতে চায়, কিন্তু ওদের নজরে রাখুন। বেশ, কিন্তু একটা ঘটনা জানানো দরকার। আমরা শহরে এক নদীর পাড়ে একটা গাড়ি পেয়েছি। গাড়ির সিটে রক্ত ছিল এবং সেখানে ছিল রাফি ইসলাম নামের ব্যাস। আনার শরীর মরতে বরফ গলা দিয়ে শব্দ বের হয় না। সাদ আয়নার সামনে দাঁড়িয়ে, তার হাতে রাফির সেই ছবি, হোটেল রুমে যার পিছনে আজ এত কাণ্ড। রাফি, তুই ছিলিস সামনে দাঁড়ানো পাহাড়, তোকে মারলেই আহানা আমার। এখন শুধু সময়ের অপেক্ষা। সে জানে এখন কিছুদিন কান্না সান্ত্বনা, তারপর প্রেমের নামে গলা চেপে ধরা। তানিয়া একা বসে, রাফির মোবাইল হাতে, সে চেক করছে কিছু ভয়েস রেকর্ডিং, পুরনো রাফির কণ্ঠে। তুই আমার হবি রাফি, হয় জীবিত নয়তো মৃত, কিন্তু আমার ছাড়া তোর কোনো গল্প হতে পারে না। এবং সেই মুহূর্তে ফোন আসে একটা অজানা নাম্বার থেকে কল। তুই যা করেছিস তার মূল্য তোকে দিতেই হবে। তানিয়া আটকে ওঠে, ফোন পড়ে যায় মেঝেতে। আনা বসে আছে একটা কাগজের টুকরো নিয়ে, সেখানে লেখা রাফির শেষ মেসেজ। বারবার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তুই যেখানেই থাকিস আমি তোকে খুঁজে আনবো। তুই মরবি না, কারণ আমি এখনো বেঁচে আছি। এই মুহূর্তে তার চোখে আগুন, যেন এক রাগী মেয়ে নয়, এক সৈনিক যার প্রেম এখন যুদ্ধ। একটা পুরনো বিছানায় ধীরে ধীরে চোখ মেলে রাফি, চারপাশে অন্ধকার, মাথায় ব্যান্ডেজ, চোখে ধোঁয়াশা। আমি কে? এটা কোথায়? সে ওঠার চেষ্টা করে, কিন্তু মাথা ঝিমঝিম করে। হঠাৎ দরজার ওপাশে করে নাড়ে একজন অজানা পুরুষ কণ্ঠ। চুপ করে থাকো, তুমি এখন সেফ, কিন্তু কিছু মনে করতে যেও না, এখনো সময় হয়নি। কে তুমি? আমি আমি কিছুই মনে করতে পারছি না। আনা ঘুমহীন চোখে বসে আছে, হাতে একটা পেন ড্রাইভ। ইমু দিয়েছে এটা রাফির অফিসের সিসিটিভি ফুটেজ। এই ফুটেজে দেখা যাচ্ছে রাফি একা গাড়ি নিয়ে বের হয়নি, কেউ গাড়িতে উঠেছিল। ভিডিওটাতে ফেস দেখা যায় না, মুখটা ঢাকা ছিল, তবে সে চলার স্টাইলটা এই তানিয়ার মতনই। তানিয়া আতঙ্কে কাঁপছে। কারো পাঠানো কিছু ভিডিও ক্লিপ আর ভয়েস রেকর্ড ফোনে এসেছে। তাকে স্পষ্ট বলা হচ্ছে, তুই রাফিকে গায়েব করেছিস। না, আমি তো শুধু হুমকি দিয়েছিলাম, আমি তো কিছু করিনি। সে ফোনে একটা ভয় চেনে না, কিন্তু ভয়টা গলায় চেপে বসেছে। আনা হাজির হয় পুলিশের সঙ্গে, তার হাতে পেন ড্রাইভ আর মুখে আগুন। এই ফুটেজে আছে প্রমাণ। তানিয়া ওকে ফলো করছিল। আমি দাবি করছি ওর বাড়ি সার্চ করা হোক। আমরা ওকে নজরে রাখছি, তবে ফিজিক্যাল সার্চের আগে আরও প্রমাণ দরকার। আমার স্বামীর জীবন এখন সময়ের সঙ্গে দৌড়াচ্ছে। আপনারা দেরি করলে ওর হারিয়ে যাওয়া ফিরবে না। সিন 5। সাদের অফিস রুম, সন্ধ্যা 6টা। ইমো চুপি চুপি গিয়ে দেখে সাদের ডেস্কে একটা ফোল্ডার, তাতে রাফি নামে কিছু মিথ্যা কাগজ, হোটেল বুকিং, টাকা লেনদেনের প্রমাণ। কুকুর সাত, আমি তোর মুখোশ খুলবো। রাফি এক কোণে বসে মাথা ঠুকছে দেওয়ালে। কেন মনে পড়ছে না আহানা? এই নামটা কানে বাজে, কিন্তু মুখ মনে পড়ে না। একটা আলো জ্বলে, দরজায় সেই পুরুষ, চোখে সানগ্লাস, মুখ আড়াল করা। তোমার সব মনে পড়বে রাফি, এক এক করে, ঠিক তখন যখন আমরা চাইব। আনা চুপি চুপি তানিয়ার ফ্ল্যাটে ঢুকেছে, তার বন্ধুর পরিচয়ে। ইমো বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রাফির সব প্রমাণ কিছু না কিছু থাকতেই হবে। সে ডয়ার খোলে, হঠাৎ চোখ আটকে যায় একটা ছোট্ট চাবি রিংয়ে, যার সাথে লাগানো রাফির গাড়ির চাবি এবং পাশে একটা ভাঙ্গা মোবাইল। তানিয়া, তুমি তো বলেছিলে রাফির কোনো জিনিসই তোমার কাছে নেই। হঠাৎ পেছনে দরজার আওয়াজ, তানিয়া ফিরে এসেছে। তুই আমার বাড়িতে কি করছিস? সত্যি খুঁজতে এসেছি। তুই কি রাফিকে গায়েব করেছিস? না, আমি শুধু ওকে ভয় দেখাতাম। আমি চাইতাম ও আমার দিকে তাকাক, কিন্তু সাত, ওর সঙ্গে আমার একটা ডিল হয়েছিল।
ডিল? কি ডিল? সাদ আমাকে বলেছিল রাফিকে কন্ট্রোল করতে পারলে ও আমাদের কাছে একটা প্রজেক্ট ফিরিয়ে দেবে। আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমি খুন করিনি। তানিয়া থানায় পয়েন্ট দেয়। পুলিশ সাদের ফোন ট্র্যাক করতে শুরু করে। এখন ছাদ আমাদের টার্গেট। আপনি বলেছিলেন তার কাছে এমন কিছু আছে যা রাফিকে ফাঁসাতে পারে। ওর ডেস্কে কিছু কাগজ পেয়েছি, আমি কপি করে এনেছি। ভালো, ওকে ধরার সময় এসে গেছে। রাফি কেঁপে কেঁপে উঠে দাঁড়িয়েছে, কপালে ঘেমে ভিজে, মাথা ধরা। একটা মুখ, একটা নাম, আহানা। আহানা। তার বুক ধরফর করে। সে হেঁটে যায় দরজার দিকে, ধাক্কা দেয়। কে আমি? কেন আমি এখানে? আমাকে বের হতে দাও। এই ভুল করো না রাফি, মনে পড়লে তোমার মৃত্যু হবে, যেমন অন্যের হয়েছিল। সাদ গাড়িতে বসে কথা বলছে কারোর সঙ্গে। তানিয়া মুখ খুলেছে। আর সময় নেই, রাফিকে সরিয়ে ফেলো একেবারে। খেয়াল রেখো, মেয়েটা আহানা, সে যদি এ পর্যন্ত এসেছে তাহলে রাফিকেও ফিরিয়ে আনতে পারে। তাই তো ভয় লাগছে। সিন 1। গোপনে অনুসরণ, রাত 9টা। লোকেশন শহরের বাইরে এক পরিত্যক্ত ফ্যাক্টরি। আহানা আর ইমু একটা ট্র্যাকিং ডিভাইস দিয়ে সাদের গাড়ির গতিপথ ধরে ফ্যাক্টরির সামনে পৌঁছেছে। গাড়ি থেমেছে, তাদের চোখে লুকানো উত্তেজনা আর মনে ভয়। আজ না পারলে রাফিকে হয়তো আর দেখা যাবে না। তুই ভেতরে যাবি? রিস্ক তো অনেক। ও আমার স্বামী, কেউ রাফিকে কেড়ে নিতে পারবে না। আনা কোমরে একটা ছোট্ট পেন ক্যাপ লাগিয়ে ফোনে পুলিশকেও লোকেশন পাঠিয়ে এগিয়ে যায় অন্ধকার ভবনের ভেতর। একটা ইঞ্জেকশন হাতে এগিয়ে আসে। রাফি আধা জ্ঞানহীন, মুখে ফিসফাস। আহানা। তোমার মস্তিষ্ক থেকে সব মুছে ফেলতে হবে, আর কোনো আহানা থাকবে না। ঠিক তখনই দরজার পাশে লুকিয়ে থাকা আহানার ইনক্যামের ফুটেজ অনলাইনে চলে যায় পুলিশ অফিসারের ফোনে। ছাদের শেষ খেলাও শেষ হয়ে গেল, এখন অ্যাকশন টাইম। আহানাকে কিছু যেন না হয়। সিন 4। মুখোমুখি আহানা ভার্সেস অচেনা পুরুষ। আনা পেছন থেকে বন্দুক ঠেকিয়ে ধরে সেই মুখোশধারী লোককে। তুমি রাফিকে ছেড়ে দাও, নাহলে পুলিশ এখনই ঢুকছে। তুমি জানো না রাফির কি আছে যা আমাদের লাগবে? তুমি জানো না রাফি আমার কি? ও শুধু মানুষ না, ও আমার প্রেম, আমার জীবন। পুরুষটি পেছনে ঘুরে আসে, মুখটা অর্ধেক উন্মোচন করে। আনার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তুমি তো রাফির কলেজের পুরনো পার্টনার। রাফি তো বলেছিল তুমি মারা গেছো। হঠাৎ রাফি অবচেতন থেকে উঠে বসে, চোখ দুটো লাল, ঘামে ভেজা মুখ। আহানা। আহানা। আহানা তুমি? হ্যাঁ, আমি আহানা। আমি এখানে তোমাকে ফিরিয়ে নিতে। রাফি এক ঝলক তাকিয়ে থাকে আহানার মুখের দিকে, তারপরে একটা ঝাপসা চাহনি। তুমি কে আমি জানি না, কিন্তু তোমার চোখে আমি বাঁচতে চাই। পুলিশ ঢুকে পড়ে, সাদকে গ্রেপ্তার করে। সব ভিডিও প্রমাণ পুলিশের হাতে। আমি শুধু ব্যবসা ফেরত চেয়েছিলাম। ও আমার হাতছাড়া করা কোম্পানি দখল করেছিল। তোমার প্রতিশোধ এখন জেলে হবে সাদ। সিন 1। হাসপাতালের কেবিন, সকাল 9টা। হাসপাতালে বিছানায় শুয়ে থাকা রাফির গালে আলতো করে হাত রাখে আহনা। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে শান্তি। রাফির শরীর এখন স্থিতিশীল, কিন্তু মানসিকভাবেও অনেক চাপের মধ্যে দিয়ে গেছে। স্মৃতি ফিরে আসতে সময় লাগবে। ওর পাশে থাকলেই সব ঠিক হয়ে যাবে। আমার ভালোবাসা ওকে ফিরিয়ে আনবেই। তুমি আমায় চিনো? আমি শুধু তোমাকে চিনি না রাফি, তোমার প্রতিটা অভ্যাস মুখস্থ। তুমি যখন ঘুম থেকে ওঠো, তোমার চোখে ঝিম ধরা চাহনি থাকে। আমি রেগে গেলে ঠোঁটের নিচের ঠোঁট কামড়ে ধরো, আর ভালোবাসলে চোখে চোখ রেখে একটাও শব্দ না বলে সব বলে দাও। তুমি আসলে আমার আপন কেউ। তুমি আমার আগুন। না, আমি তোমার সিনিয়র রাগী বউ। হাসপাতালে দরজায় দাঁড়িয়ে এক উষ্ণ হাসি রাফির মা। তোমরা দুজন একসাথে, দেখেই বুঝি সব ঠিক হয়ে যাবে। আহানা, তুমি আমার ছেলেকে ফিরিয়ে এনেছো। আমি ওকে কোনো দিন হারাতে দেব না মা। তাকে সেই পুরনো ডেট এক্সপার্ট নিয়ে যা। মনে আছে যেখানে প্রথমবার তোমার চায়ের কাপ থেকে, মনে আছে যেখানে প্রথমবার তোমার চায়ের কাপে সে চুমু খেয়েছিল? হ্যাঁ, চল। আনা রাফিকে নিয়ে আসে তাদের প্রথম ডেটের জায়গায়। চারপাশে সেই পুরনো ছায়া, জানালার ধারে বসা, আর এক কাপ ধোয়া ওঠা চা। এই জায়গাটা আমি আগে এসেছি। হ্যাঁ, এখানে প্রথমবার তুমি বলেছিলে
তুমি অন্যরকম আহানা। তুমি এক ধরনের আগুন। তুমি আহানা, তুমি আমার স্ত্রী। তোমার মনে পড়েছে? হ্যাঁ, টুকরো টুকরো করে, কিন্তু সবচেয়ে বড় টুকরোটা মনে আছে, আমি তোমায় ভালোবাসি। সাদ জেলখানার সেলে বসে চিঠি লিখছে। রাফি, আমি হেরে গেছি, কিন্তু তুই জিতেছিস শুধু তোর বউয়ের ভালোবাসার কাছে। তোর আহানা সত্যি আগুন, আর তুই ভাগ্যবান। সিন 1। রাফির অফিস, সকাল 10টা। 2 সপ্তাহ পর রাফি আবার অফিসে ফিরছে। চেয়ারে বসতেই আশেপাশে কানাঘুষা, অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে, আবার কেউ কেউ কৌতূহল নিয়ে আছে। সবাই এত চুপচাপ কেন? স্যার, আপনার স্মৃতিভ্রষ্টতা নিয়ে সবাই একটু দ্বিধায় আছে। আপনি আবার কি ভুলে যাবেন এই ভয়? ভয় নয়, কাজ শেখাতে এসেছি। আমি এখনো সেই রাফি, শুধু একটু বেশি গম্ভীর। অফিসে হঠাৎ হাই হিলে টকটকে লাল কামিজ পরে হাজির হয় আহানা। চোখে কালো চশমা, ঠোঁটে রক্তজবা লিপস্টিক। এই বুঝি সেই ভয়ঙ্কর রাগী বউ আহানা ম্যাডাম? কোন সাহসে আমার বরকে নিয়ে গুজব ছড়াও? কে ছিল সেই মেয়েরা যারা বলেছিল স্মৃতি গেলে বউও যাবে? এক ঝড় এসে গেল যেন। অফিস নিস্তব্ধ, রাফির ঠোঁটে মৃদু হাসি। তুমি যখন এমন রাগী হও তখনই সবচেয়ে সেক্সি লাগো। চুপ, আমি কিন্তু এখনো রেগে আছি। তুই দেখছিস সবার ভেতরে একটা ভয় কাজ করছে। ওরা জানে না আমি রাফির পাশে আছি। এবার যেই সামনে আসবে তাকে আগুনে পুড়িয়ে ছাড়বো। এখন মনে হচ্ছে গল্প একটু টুইস্ট দরকার। কি টুইস্ট? লিফট খুলতেই এক নারী ঢোকে। গাঢ় মেরুন শাড়ি, চোখে ঘন কাজল, ঠোঁটে বিদ্রুপের হাসি। হ্যালো রাফি, চিনতে পারো আমাকে? তুমি কে? আমি সেই অতীত যেটা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি, কারণ রাফি একসময় তুমি আমারও ছিলে। রাফির কেবিনে আহানা ঢুকে পড়ে, দেখে থমকে যায়। আর সে বসে আছে চেয়ারে, একেবারে কাছাকাছি রাফির সামনে। এই মহিলা কে? আমি আরশি, রাফির কলেজের প্রাক্তন, আর এক অসমাপ্ত সম্পর্ক। আমি এসব কিছু মনে করতে পারছি না। তোমার ভুলে যাওয়ার আগে সব আমি এখন মনে রাখবো। আর যদি কেউ আমার স্বামীকে দাবি করতে আসে, সে নিজেকে আয়নার সামনে দেখুক আগে। তোমার ভয় হচ্ছে রাফি যদি আমাকে আবার মনে করে ফেলে? ও যদি পুরো পৃথিবী ভুলে যায়, তবু আমি থাকবো ওর হাত ধরে, আর তুমি অতীতের ফটোগ্রাফ মাত্র। আমি রাফির রিয়েল টাইম। এক কাফে ঝুলন্ত ল্যাম্পের নিচে বসে আরশি ও আদিল। রাফি এখনো আমায় মনে করতে পারছে না, কিন্তু আমি জানি ওর ভেতরে আমার জায়গা আছে। আদিল, ও যদি তোমার দিকে ফিরেও আসে, ওই অহনা নামের ডাইনিকে ছাড়বে না। তাই তো তোমাকেই লাগবে ভাই। তুমি রাফির রেপুটেশন শেষ করে দাও, ওর অফিস লাইফ, ওর পারিবারিক জীবন, সব কিছু। আমি রাফিন ধ্বংস লিখে ফেলবো, আর তোমার জন্য ওকে তোমার পায়ে এনে ফেলবো। রাফির অফিসে ঢোকে আদিল নতুন টেন্ডারের ফর্ম নিয়ে। আমি আদিল খান, আমাদের কোম্পানির পক্ষ থেকে টেন্ডার অংশ নিতে এসেছে। ওয়েলকাম, প্লিজ বসুন। আশির ভাই অফিসে এলেই বোঝা যাচ্ছে এরা প্ল্যান করে এসেছে, কিন্তু আমি ওদের প্ল্যানেই ফাঁদ পাতবো। আরশির এঙ্গেজমেন্ট কেসের পুরো ডিটেলস, শুধু ফটোশপ না, জাল ফাইল বানিয়ে তোমার বরকে ফাঁসাতে চাইছে। অসাধারণ। এখন সময় তাদের নিজেদের ফাঁদে ফেলার। রাফির অফিসে মিডিয়া কনফারেন্স ডাকা হয়েছে নতুন টেন্ডার নিয়ে। ক্যামেরা ফ্ল্যাশ, সাংবাদিকদের প্রশ্ন, আর সামনে দাঁড়িয়ে রাফি। আমি এই মিটিং বন্ধ করতে চাই। আমি রাফির প্রাক্তন হবু স্ত্রী, ও আমার জীবন নষ্ট করেছে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে 1 মিনিট দাঁড়াও। ইমো ল্যাপটপ স্ক্রিনের প্রজেকশন চালু করে দেয়। দেখুন এই মেয়ে জাল এঙ্গেজমেন্টের লেটার বানিয়েছে। দেখুন এই মেয়ে জাল এঙ্গেজমেন্টের লেটার বানিয়েছে। তার ভাই আদিল রাফির বিরুদ্ধে ফেক রিপোর্ট বানিয়ে তার কোম্পানি দখল করতে চাইছে। ম্যাম, তাহলে আপনি বলতে চাচ্ছেন আরশি মিথ্যা বলেছে? তোমার কথা যদি সত্যি হয় তাহলে 1 মিনিট দাও। আমি শুধু প্রমাণ দেখাচ্ছি, বাকিটা জনগণ বুঝুক। তুমি আমার বউ, আর তুমি আমার সম্মান বাঁচালে। আমি শুধু আমার মানুষটাকে আগুনে পুড়ে যেতে দেইনি। সিন 6। রাতে রাফিও আহানার মোমবাতির আলোয় কথোপকথন। আহানা, যদি কোনো একদিন আমার স্মৃতি আবার হারিয়ে যায়। আমি শুধু আমার মানুষটাকে আগুনে পড়ে যেতে দেইনি।
তাহলে আমি আবার তোমায় প্রেমে পড়াবো, আবার রাগ করাবো, আবার বলবো আমি তোমার সিনিয়র রাগী বউ। তুমি আমার বর্তমান, কিন্তু যদি অতীত ফিরে আসে? তাহলে অতীতকে জ্বালিয়ে ফেলবো, কারণ তুমি শুধু আমার। পুলিশ হেফাজতে বসে আদিল, চোখে লালসা ভরা কিন্তু মুখে অসহায়তা। আপনি ফেক ডকুমেন্ট, মানহানি এবং বিজনেস ফ্রডে অভিযুক্ত। আমার খেলা এখনো শেষ হয়নি। রাফি ও অহনাকে আমি শেষ দেখব। তাকে নিয়ে যাওয়া হয় জেলে। আর এদিকে আহনার মুখে ফিরে আসে শান্তি চেয়া। তুই আমার বৌমা না, আমার মেয়ের চেয়েও বেশি। তোর জন্য আজ আমার নিজের হাতে কিছু বানাবো। মা, আমি না খাইতে খাইতেই মিষ্টি হয়ে যাই। তুমি থাকো, আমি রান্নায় হেল্প করি। তোর মতো মেয়ের পাশে থাকলে আমার ছেলে বাঁচবে। তুই আর ও যেন কোনো দিন আলাদা না হোস। আজকাল মনে হয় আমরা দুজনে একটু বদলে গেছি, আগের চেয়ে অনেক বেশি ক্লোজ। তুমি যদি এমন করে কথা বলো তাহলে আবার প্রেমে পড়ে যাব। তাই না? আর আমি তো সেই শুরু থেকেই পড়ে আছি রাগী বউয়ের প্রেমে। আহনা ইমোর সঙ্গে মার্কেটে বেরিয়েছে। হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক সুদর্শন গম্ভীর মুখের যুবক, গায়ে ডেনিম জ্যাকেট, চোখে চড়া আত্মবিশ্বাস। আহানা, চিনতে পারছো? তুই হৃদয়? এ ছেলে কে? আমার কলেজ লাইফের এক পেইনফুল অধ্যায়। পেনফুল? আমি তো ভাবতাম। রাফি ড্রয়িং রুমে বসে আর সামনে দাঁড়িয়ে হৃদয়। রাফির চোখে স্পষ্ট অশান্তি। তুমি কে? তুই আমায় আজও ভুলিসনি হৃদয়। আহানার কলেজ টাইমের একটু স্পেশাল বন্ধু। ওর জীবনের এক সময় আমি অনেকটা জায়গায় দখল করেছিলাম। হৃদয়, কথার সীমা বুঝে বলো। তোমাকে দেখে ভালো লাগছে রাফি ভাই, তবে মনে রাখো পুরনো প্রেমের ছায়া কখনো মোছা যায় না। এই ছায়ার জায়গা আমার জীবনে আর নেই। তুমি চলে যাও হৃদয়। দেখা হবে সিনিয়র রাগী বউ। তোমার অতীতও আমাকে কষ্ট দেয় আহানা। তুমি কি আমাকে সন্দেহ করছো? না, আমি শুধু ভয় পাই যদি আমি তোমার অতীতে হেরে যাই। তোমার মতো পুরুষ একজন মেয়ের জীবনে একবারই আসে, আর আমি ভাগ্যবান। তুমি আমার এখনের, ভবিষ্যতের, আর অতীত সেটা তো পুরনো বইয়ের পাতা, পড়ে ছিঁড়ে ফেলেছি অনেক আগেই। রাফির চোখে স্পষ্ট অস্বস্তি। শহরের এক হাইফাই ক্যাফে ইমু আর আহনা বসে কাজ নিয়ে আলোচনা করছে। ঠিক তখনই এক পরিচিত কণ্ঠ একটা ছায়ার মতো ধীরে ধীরে কাছে আছে। তোমার কফিতে এখনো চিনি দিয়ে নাই, ঠিক আছে তো? তুমি এখানে কি করছো? তোমায় দেখছি দূর থেকে না, কাছ থেকে। আবারও ভালোবাসার স্বাদ পেতে চাই। ভাই, নিজের জায়গায় থাকো। আহানা এখন বিবাহিত আর সে সুখে আছে। তুমি জানো না, সুখের ফান অনেক মেয়ে ভালো করতে পারে। আর আহানা, ও তো পুরনো খেলোয়াড়। তুমি এত নিচে নামবে ভাবিনি। যাও, নিজের আয়নায় নিজের মুখ দেখো। দেখব, তবে আগে রাফিকে নিজের সত্যটা বলো। সেই রাতে তুমি আসলে কোথায় ছিলে মনে পড়ে? চুপ করো। কি? আহানা রহমান, তোমার অতীত শুধু গল্প না, ওটা আমার অস্ত্র। একটা ছায়ার মতো ধীরে ধীরে কাছে আসে। রাফি অফিস থেকে বেরোচ্ছে, গাড়ির দরজায় হাত দিচ্ছে। হঠাৎ সামনে এসে দাঁড়ায় হৃদয়। আধো আলোয় চোখ পড়ে দুজনের। তুমি আবার? এবার কি চুপচাপ চলে যাবে না গায়ে হাত তুলতে চাও? হাত নয়, চোখ নয়, হাত নয়, চোখে চোখ রেখে কিছু বলার ছিল। তোমার বউ, সে কখনো পুরোপুরি তোমার ছিল না। তোমার মতো পুরুষ শুধু মেয়েদের ভাঙা অতীত নিয়ে খেলে, অথচ ও এখন আমার, শুধু আমার। তুমি জানো না কলেজে ও আমাকে নিয়ে কি করছিল? সেই রাত, সেই প্রতিজ্ঞা ভুলে গেছো? আমি তো আজও ভুলিনি। ভুলটা তুমি করেছো হৃদয়। তুমি ওকে ভালোবাসোনি, তুমি ওকে ভোগ করতে চেয়েছিলে। আর আজ ওর পাশে আমি আছি, প্রোটেক্টর হয়ে, প্রেমিক হয়ে, স্বামী হয়ে। তোমার এই প্রেম আমি মাটি করে দেব রাফি। আহানার অতীত সামনে আনবো এমনভাবে যাতে তুমি নিজেই ওকে ছেড়ে দাও। তাহলে শুরু করো তোমার খেলা, কারণ আমি আমার বউয়ের পাশে দাঁড়িয়ে ওর অতীতকেও নিজের বলে মেনে নেব। সন্ধ্যা নামে শহরে।
রাফি গাড়ি চালিয়ে বাসায় ফিরছে, কিন্তু মাথার ভিতর শুধু একটাই প্রশ্ন। হৃদয় ঠিক বলেছে নাকি আহানার অতীতে এমন কিছু আছে যা সে এখনো গোপন রাখছে আমার কাছ থেকে? হঠাৎই রাফির ফোনে আসে একটি মেসেজ, অচেনা নাম্বার থেকে একটি পুরনো কলেজ ফটো এবং ক্যাপশন, পাস্ট নেভার ডাইড মিস্টার রাফি। রাফির মুখ শক্ত হয়ে যায়। সে ফোন পকেটে রেখে গাড়ির গতি বাড়িয়ে দেয়। বাসে এসে রাফি দেখে আহানা রান্নাঘরে ব্যস্ত, আর রাফির মা সোফায় বসে সেলাইয়ের কাজ করছেন। কিরে, এত গম্ভীর মুখ কেন? না কিছু না, মাথাটা একটু ঘুরছে। আহানার সঙ্গে একটু কথা বলি। তুই ওকে বুঝিস রে, ওর মনটা অনেক বড়, কিন্তু ভিতরে ভিতরে ও নিজেকে অনেক চাপা রাখে। রাফি আহানার কাছে গিয়ে দাঁড়ায়, চুলের পেছন থেকে কয়েকটা স্ট্যান্ড সরিয়ে দেয়। আজকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়। প্রশ্ন? তুমি কি সত্যি সবকিছু আমাকে বলেছো আহানা? মানে? তোমার কলেজ লাইফ, সেই হৃদয় শুধু প্রেম ছিল নাকি কিছু এমন ছিল যেটা আমি জানি না? তুমি আমার বিশ্বাসে প্রশ্ন তুলছো? না না, আমি তোমায় জানতে চাইছি, কারণ আমি তোমায় হারাতে ভয় পাই, বুঝেছো? তুমি ভয় পাও আর আমি এখনো ভুগি। সেই রাতে যা হয়েছিল সেটা তুমি জানলেও আমাকে হয়তো অন্য চোখে দেখতে। তাহলে বলো আমায়, আমি তোমার পাশে থাকবো। শুধু একটা জিনিস চাচ্ছি, সত্যটা। ঠিক তখনই দরজার বেল বাজে। দরজা খুলতে দেখা যায় এক আত্মবিশ্বাসী মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে স্মার্টনেস, কাঁধে ব্যাগ। আহানা রহমান, তুই এখনো সেই পুরনো বোকা মেয়েটাই আছিস। মায়া, তুই এতদিন পর? হ্যাঁ রে, আর আসছি কারণ তোর বরের পিছনে লেগেছে এক প্লে বয়, আর আমি জানি হৃদয় কি করতে চলেছে। রাফি এগিয়ে এসে পরিচিত হয় মায়ের সঙ্গে। মায়ের একরাশ গভীরতা। হৃদয় এখনো ওই রাতের ভিডিও ক্লিপটা রেখে দিয়েছে। সে এখন মিডিয়াতে ফাঁস করতে চাইছে, যাতে তোরা একে অপরের উপর থেকে আস্থা হারাস। সে জানি তোরা দুজনেই ভাঙা জায়গা থেকে এসেছো। আমি সেই রাতের জন্য আজও ভুগি, কারণ সে জোর করেছিল, আমি পালিয়ে এসেছিলাম। তুমি আর একটা কথা বলো না আহানা, তুমি ভেবেছিলে আমি তোমার পাশে দাঁড়াবো না? ভেবেছিলাম তুমি হয়তো আমায় ছেড়ে যাবে। আমার বউকে কেউ আঘাত করলে আমি তাকে পৃথিবী থেকে গায়েব করে দেব। আমি আছি তোমার পাশে চিরকাল। রাফি, সময় খুব কম। হৃদয় আগামীকাল বিকেলে এক ইউটিউব মিডিয়া রিপোর্টারের সঙ্গে দেখা করবে, পুরো ভিডিও দিয়ে দেবে ওকে। তুমি কনফার্ম? 100%। রিপোর্টারের নাম সুমন, আমাকে একবার প্রপোজ করেছিল, তাই আমি একটু ফিসফাস করতেই সব বের করে ফেলেছি। ভালো, আমাকে শুধু লোকেশন আর টাইম দাও, আমি নিজেই কথা বলবো সেই রিপোর্টারের সঙ্গে। তুমি গেলে চিনে ফেলবে হৃদয়। মিডিয়ার রিডাইরেক্ট করে আমি একবার দেখা করতে পারি ওর সাথে। না, আমি ওর সামনে দাঁড়াতে চাই, ওকে বুঝিয়ে দিতে চাই আমি আহানার পাশে আছি, তার অতীত নিয়েও। মায়ের একরাশ গভীর কথা বলে ফেলে। বিকেল 3টা, শহরের এক হোটেলে লবিতে হৃদয় আর সুমন বসে কথা বলছে। হৃদয়ের হাতে এক পেন ড্রাইভ আর সুমনের চোখে লোভ। এই ভিডিওটা ভাইরাল হলে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার 110 গুণ বাড়বে আর আমি পাবো শান্তি। এই ভিডিওটা ভাইরাল হলে তোমার চ্যানেলের সাবস্ক্রাইব 10 গুণ বাড়বে আর আমি পাবো শান্তি। আহানা আর রাফিকে ভেঙে দিয়ে। শান্তি কেন ভাই? প্রেমে কষ্ট পাইলেন বুঝি? না, প্রতিশোধ নিতে এসেছি। ওই মেয়েটা শুধু আমার নয়, আমার আত্মসম্মানও কেড়ে নিয়েছে। ঠিক তখনই রাফি পিছন থেকে এসে দাঁড়ায়। সুমন ও হৃদয় দুজনেই চমকে ওঠে। ভবিষ্যৎ নিয়েও তোমার আত্মসম্মান ছিল না হৃদয়? যে পুরুষ জোর করতে চায় তার সম্মান কোথায়? তুমি এখানে কি করছো? তোমার মুখোশ খুলতে এসেছি। এই রিপোর্টারকে আমি চিনি, আমি জানি ও পয়সা খায়, তবে সত্যের জন্যেও কাজ করতে চায়। আপনার কথা শুনে যা বুঝলাম, ভিডিওটা ভাইরাল করার আগে একটু ভাবতে হবে। ভাবো, কারণ ও ভিডিওতে যে দৃশ্য আছে সেটা আহানার দুঃসহ এক রাতে। সেটা প্রকাশ হলে সে নয়, তুমি আর হৃদয় ধ্বংস হবে। আমি আর এই কেসে থাকছি না ভাই। ভাইরাল না,
এই ভিডিওটা এখন ডিলিট হবে। সুমন পেন ড্রাইভটা ভেঙে ফেলে। হৃদয় মাথা নত করে দাঁড়িয়ে থাকে, চোখে জ্বলন্ত রাগ। রাত, ঘরের সব বাতি নিভে গেছে, শুধু বিছানার পাশে টেবিল ল্যাম্প জ্বলছে। আনা চুপচাপ বসে আছে। রাফি এসে পাশে বসে। সব ঠিক হয়ে গেছে? না, এখনো কিছু ঠিক হয়নি, কিন্তু একটা জিনিস নিশ্চিত, তুমি এখন পুরোপুরি নিরাপদ। তুমি যদি না থাকতে আমি আজ শেষ হয়ে যেতাম রাফি। তুমি শেষ হতে আসনি, তুমি আমার জীবনের শুরু। আমি জানি তোমার একটা অন্ধকার অতীত আছে, কিন্তু আমার আলোতে তুমি উজ্জ্বল হয়ে উঠবে। ঠিক বিশ্বাস করো। তুমি আমাকে ভালোবাসো এমনভাবেই? আমি তোমাকে তোমার দুঃখ সহ ভালোবাসি, তোমার ভয় নিয়ে ভালোবাসি, এমনকি তোমার চোখের জলও আমার ভালো লাগে। আমি তোমার একটা কথা চাই। বলো। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি যেন আমার পাশে থাকো, যদি সবাই ছেড়ে যায়। আমি কথা দিচ্ছি আহানা, তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাতেই আমি আছি। আমি আছি এবং থাকবো চিরকাল। রান্নাঘরে সকালের আলো ঢুকেছে। আপনার হাত পুড়ছে, ডাল নেড়ে ছেড়ে মনটা কিন্তু অন্য কোথাও। পেছনে এসে দাঁড়ান রাফির মা। এই যে মা, মনটা কোথায়? না কিছু না মা, একটু ক্লান্ত লাগছে। তোর মুখ দেখেই বুঝতে পারি ক্লান্তি না, কষ্ট জমে আছে চোখে। রাফিকে নিয়ে কিছু? না মা, রাফি তো সবসময় পাশে আছে, বরং আমি নিজেই ঠিক হতে পারছি না। আমি তোর দিকেই আছি মা, তুই আমার মেয়ের মতো। তোর কোনো ভয় থাকলে বলিস, বাড়ির বাইরে না, ভিতরেই রক্ষা পাবি। তুমি এমন বললে কাঁদতে ইচ্ছে করে মা। মন খুলে কাঁদ মা, আমি কাঁধে থাকবো। একটু দূরে বসে থাকা মায়া সব শুনেছে। সে নিজের ফোনে কিছু একটা খুঁজছে, হঠাৎই চোখ বড় হয়ে যায়। আহানা, তুই কি জানিস হৃদয় আবার ফিরে এসেছে ঢাকায়? কি এত তাড়াতাড়ি? সে হাল ছাড়ে না রে। এবার মনে হচ্ছে ওর অন্য প্ল্যান আছে। দুপুরের দিকে এক কালো গাড়ি এসে থামে বাড়ির পেছনে। দরজা খুলতেই বেরিয়ে আসে ছিপছিপে স্মার্ট স্টাইলিশ এক যুবক, চোখে রোদ চশমা, কাঁধে ব্যাকপ্যাক। হেই হাউস মিস মি। তাসফি, তুই হঠাৎ? ভাইয়া তো চমক ভালোবাসে না, কিন্তু আমি তো তাসফি, চমক দিয়েই বাঁচি। ব্যাকপ্যাক সবার সঙ্গে হাসি মুখে মিশল। তাসফির চোখ খানিক সময় থেমে থাকে আহানার মুখে, যেন অনেক কিছু বোঝার চেষ্টা করছে। তাসফি, কেমন আছো? ভালো, তবে তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ঠিক নেই। না মানে আমি ঠিক আছি। তুমি ভুলে যাচ্ছ আমি রাফির ভাই, মিথ্যা চিনতে পারি। রাতে খাওয়ার পর তাসফি নিজের ঘরে ঢোকে। ব্যাগ থেকে বের করে একটা ছোট্ট লাল খাম, পেছনে লেখা ফর রাফি, ওপেন অনলি ইট, ট্রুথ বিকামস আনবিয়ারেবল। তাসফি ফিসফিস করে বলে, ভাইয়া তুমি যদি জানতে আমি কি এনেছি। সকালের আলোয় রাফি ছাদে দাঁড়িয়ে কফি কাপ হাতে, তার চোখে চিন্তা রেখা। নিচে উঠোনে আহানা তাসফিকে চা দিচ্ছে। দু ভাইয়ের মাঝে অদৃশ্য এক দেয়াল যেন টানটান হয়ে আছে। তাসফি হঠাৎ এমন করে ফিরে আসবে ভাবিনি, আর ওর চোখে যে দৃষ্টিটা দেখছি সেটা চিনতে কষ্ট হচ্ছে না। এমন সময় তাসফি ছাদে এসে দাঁড়ায়। দুজন মুখোমুখি হয়। তাসফি হেসে বলে, ভাইয়া কি ব্যাপার, সাদে হিরোদের মতো ভাব ধরে আছেন? তোমার মতো ড্রামা কুইন হইনি এখনো। ভাইয়া মজার কথা বাদ দিয়ে একটা কথা বলি, তুমি কি আহানাকে ঠিক মতো চিনো? তুমি এই প্রশ্ন করছো কেন? কারণ ওর চোখে কিছু লুকানো থাকে সবসময়। আমি বুঝি, কারণ আমিও অনেক কিছু লুকিয়ে রেখেছি। তোমার ইঙ্গিত আমি বুঝতে পারছি, কিন্তু সাবধান, আমার বউ নিয়ে কোনো ভুল ধারণা নিও না। তুমি যেটা জানো সেটা যদি পুরোটা সত্যি না হয়। ওরা দুজন সরে যায়, কিন্তু হাওয়ার মধ্যেও একটা ভারী উত্তেজনা জমে থাকে। এর মাঝে মায়া আসে আহানার ঘরে, হাতে মোবাইল, চোখে অস্থিরতা। আহানা, একটা কথা বলবো? তাসফির ফিরে আসা একদম স্বাভাবিক লাগছে না আমার কাছে। মানে? ও তো রাফির ভাই, অনেকদিন পর ফিরেছে, এতেই তো অবাক হওয়ার কিছু নেই। না রে, ওর মোবাইলে একবার চোখ পড়েছিল, হৃদয়ের নাম দেখা গেল, আর নামে সেভ করা। আমি নিশ্চিত ওদের মধ্যে কোনো কানেকশন আছে। আমি নিশ্চিত? এটা অনেক বড় কথা রে। আজ সন্ধ্যায় পার্টি আছে, ওইখানেই দেখি আসল সত্য বেরিয়ে আসে কিনা।
সন্ধ্যায় বড়সড় পার্টি চলছে বাড়িতে। রাফির বন্ধুরা, পরিবারের লোকজন, মায়া, আহনা সবাই আছে। হঠাৎ মিউজিক বন্ধ হয়ে যায় আর এক কোণ থেকে ঢোকে হৃদয় একটা গ্লাস হাতে। বাহ, আহানা এমন সাজে আগে দেখিনি, একদম রানী লাগছে। সবাই থেমে যায়। রাফি এগিয়ে আসে, চল শক্ত করে বলে, তুমি এই বাড়িতে কিভাবে ঢুকলে? আমার খুব চেনা মানুষের আমন্ত্রণে এসেছি। সবাই চমকে তাকায়। তাসফি গ্লাস নামিয়ে ঠান্ডা গলায় বলে, হ্যাঁ ভাইয়া, আমি ওকে ডেকেছি। দারুণ কিছু উত্তর পাওয়ার সময় হয়েছে। তুমি পাগল নাকি? তাসফি, তুমি জানো ও আমার জীবনে কি করেছিল? জানি, কিন্তু তাতে যা দেখেছি সেটা কি সত্যি? যদি কিছু লুকানো থাকে? তুই তো বলেছিলি তোর ব্যাগে একটা লাল খাম আছে, সেটা রাফিকে দিতে বলেছিলি কে? সেটা হৃদয়, ও বলেছে যদি আমি সত্যি জানতে চাই তাহলে ভাইয়াটাকে সেই চিঠি দিতে হবে। চারপাশে শ্বাসরুদ্ধ নীরবতা। রাফি তাকিয়ে আছে তাসফির চোখে। হৃদয় হেসে চলে যায়। পেছন রেখে যায় এক রহস্য, এক অবিশ্বাস, আর হয়তো এক নতুন শুরু। রাত গভীর। পার্টির পর সবাই নিজের ঘরে ফিরেছে। শুধু রাফি আর আহনা মুখোমুখি বসে আছে বেডরুমে। রাফির হাতে লাল খামটা। ধীরে ধীরে খামে থাকা চিঠিটা বের করে পড়ে সে। চিঠির শেষ লাইনগুলো গায়ে কাটা দেয়। যাকে তুমি ভালোবাসো তার জীবন থেকে কিছু পৃষ্ঠা তোমার অজানা। প্রশ্ন করো, উত্তর খোঁজো। হৃদয়। তুমি বলো আহানা, তাসফি আর হৃদয়ের মধ্যে কি সম্পর্ক? তুমি কিছু জানো না? আমি জানি না রাফি, আমি কিচ্ছু জানি না। আমি তো শুধু তোমার হতে চেয়েছি। তুমি বলো, আমি কিভাবে বিশ্বাস করব এখন? তাসফি যাকে এত বিশ্বাস করে সে তো আমার প্রতিপক্ষ। তুমি বিশ্বাস করবে এভাবেই? আনা রাফির সামনে গিয়ে দাঁড়ায়। তার দু চোখ রাফির চোখে আটকে যায়। সে ধীরে ধীরে হাত ধরে। তুমি জানো রাফি, আমি ভেঙে যাচ্ছি, কিন্তু একবার, শুধু একবার যদি তোমার স্পর্শ পাই, যেটা শুধু আমার, আমি আবার জোড়া লাগাতে পারি। আহানা, আমি যদি ভুল করে থাকি আমাকে থামিয়ে দাও। আমি থামাতে আসিনি, আমি পড়তে এসেছি। পরের মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। ঠোঁটে ঠোঁট এসে মিশে যায়। অভিমান ধুয়ে যায় উষ্ণতায়। রাফি আহনাকে কোলে তুলে নেয়, বিছানার দিকে এগোয়। তুই শুধু আমার, এখন এইখানে, এই রাত জুড়ে। ভালোবাসা যদি পাপ হয়, আমি সেই পাপে ডুবে থাকতে চাই। কামরার বাতি নিভে যায়। সিলিং ফ্যানের নিচে ভালোবাসার ঝড় শুরু হয়। সেই ঝড় যা গাঢ়, বোল্ড আর অবিচ্ছিন্ন, ঠিক তাদের প্রেমেরই মতো। পরের দিন সকাল, ঘরে আলো পড়েছে। রাফি ঘুম থেকে উঠে আহনার চুলে হাত বুলাচ্ছে। আহনা চোখ খুলে তাকায়। ভয় পাচ্ছ? না, বরং আরো শক্ত হয়ে দাঁড়াতে চাই এখন তোর জন্য। তাহলে শুরু হোক যুদ্ধ। বাইরে মায়া তাসফিকে জিজ্ঞেস করে, তুই রাফিকে সেই খামটা কেন দিলি? তুই কি ওর পাশে না বিপক্ষে? আমি চাই রাফি সব জানুক আর নিজে বিচার করুক কার পাশে থাকবে। আমি কাউকে হারাতে চাই না, কিন্তু সত্যি লুকিয়ে রাখতে পারবো না। তুই কেমন অদ্ভুত রে! তোর মধ্যে হৃদয় আর রাফি দুই লুকায়। সকালবেলা বাড়ির উঠোনে রাফি, আহনা আর তাসফি মুখোমুখি। আহনার চোখে ঘুমটুকু থাকলেও মুখে সাহসের ছাপ। রাফির চোখে আগুন, কিন্তু নিয়ন্ত্রিত। তাসফি, কাল রাতে তুমি যা করেছো সেটা আমার জন্য শখ ছিল। এখন আমি সব জানতে চাই, একটু গোপন করো না। ভাইয়া, হৃদয় শুধু আহানার অতীত নয়, আমারও এক ভয়ঙ্কর অধ্যায়। ও আমার জীবনে এসেছিল বন্ধুর মতো, কিন্তু ধীরে ধীরে আমি বুঝি ও আমার অনুভূতিকে ব্যবহার করছিল। তাসফি, মানে ও তোমাকেও? না, ও আমার কিছু করেনি, কিন্তু আমি দেখেছি ও কিভাবে একজনকে মিথ্যা জালে ফাঁসায়। একসময় আমি ওর ফোন হ্যাক করি, সেখানে তোমার ছবি, ভিডিও আর কিছু ভয়ঙ্কর মেসেজ পাই। আমিও ভয় পাই, কিন্তু একদিন সাহস করে রাফির নামের খামে ওসব রেখে ফেলি। তুমি আমায় আগে বলনি কেন? কারণ আমি জানতাম তুমি নিজের ভালোবাসা বিশ্বাস করো, আমি সেটা ভাঙতে চাইনি। রাফি, তুমি জানো আমি তোমার কাছে কিচ্ছু লুকাইনি। তুই আমায় যা দিয়েছিস তাতে তো পুরো জীবন আটকে যায়। আমার বিশ্বাসে কারচুপি কেউ করতে পারবে না। এদিকে ভিতরে রাফির মা তাসফিকে পাশে বসায়। তুই এমন বিপদে পড়েও চুপ ছিলি কেন? চাইলে তো আর বলতে পারি না মা, এই বাড়িতে আমি কেমন যেন বহিরাগত হয়ে গেছি। ভাবছিলাম কেউ বিশ্বাসই করবে না। তুই আমার মেয়ে, কে কি বললো সেটা দেখার দরকার নেই। এখন থেকে যা হবে সব জানার পরেই হবে।
বিকেলে মায়া ও রাফি গাড়িতে বসে হৃদয়ের লোকেশন ট্র্যাক করছে। হঠাৎ মায়া বলে, ও কাল রাতে একটা মেয়েকে মেসেজ করেছে। শেষ ডিল কাল রাতেই। আহানের নামে কিছু ছবি ফাঁস করতে যাচ্ছে। এইবার ওকে আমি শেষ করে দিব। আমার বউয়ের নামে কেউ যদি একটাও নোংরা কথা বলে তার জিহ্বা আমি ছিঁড়ে ফেলবো। আহনা বারান্দায় দাঁড়িয়ে আছে, বাতাসে চুল উঠছে। পেছনে রাফি এসে জড়িয়ে ধরে। তুই কাঁদিস না, আমি থাকলে তোকে কেউ স্পর্শ করতে পারবে না। আমার ভয়ের চেয়ে বড় তোমার রাগ। আমি জানি তুই আমায় ভালোবাসিস, কিন্তু তুই যদি নিজের শান্তিটা হারাস। ভালোবাসা মানে যদি যুদ্ধ হয় আমি অস্ত্র ধরব, কিন্তু হেরে যাব না, কারণ তুই এখন আমার অহংকার। সকালবেলা ডাইনিং টেবিলে আহনা, রাফি আর রাফির মা নাস্তা করছে, কিন্তু সবার মুখ গম্ভীর। রাফি ফোনে বারবার কিছু দেখে নিচ্ছে। সিন কাট। রাফি, আজ কিছু একটা করতে যাচ্ছিস না? আজ আমি শুধু স্বামী না, একজন মানুষের সম্মান রক্ষা করতে যাচ্ছি মা। আহানা আমার, ওর মান ইজ্জত আমার থেকেও বড়। তুমি একা কিছু করতে যেও না, আমি তোমার পাশে থাকতে চাই। তুই থাকলে আমি অজেয়। আজ এক পুলিশ অফিসারের সাথে দেখা করব, সব প্রমাণ আছে আমার হাতে। রাফি মায়াকে নিয়ে থানায় এসেছে। সেখানে পরিচয় হয় অফিসার সাভিয়ার সাথে, এক তরুণ দৃঢ়চেতা নারী অফিসার। আপনি যেসব মেসেজ আর ছবি পাঠিয়েছেন সেগুলো দেখে স্পষ্ট এটা সাইবার অপরাধ। কিন্তু আমি শুনেছি হৃদয়ের বিরুদ্ধে আগে থেকেই একটা কেস চলছিল। হ্যাঁ, রাফির মা অনেক আগেই বলেছিল হৃদয় একসময় তাদের বিজনেসে বিশাল ক্ষতি করে, আর সেটা গোপন ছিল। আমি চাই আজই হৃদয়ের বিরুদ্ধে মামলা রুজু হোক, ও যেন পালাতে না পারে। ডোন্ট ওয়ারি, আজ সন্ধ্যায় আমি নিজে ওকে আটক করব। বাড়িতে আহনা ঘর গোছাচ্ছে। হঠাৎ ফোনে একটা ভিডিও আসে। ভিডিওতে আহনা ও হৃদয়ের কলেজের সময়ের একটা কনভারসেশন। হৃদয় সেই ক্লিপ দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ভেবেছিল ভয় পাবো, আজ আমি কাঁদবো না, এবার তোর খেলা শেষ। সন্ধ্যায় রাফি আর সাভিয়া মিলে হৃদয়ের লোকেশন ট্রেস করে এক ক্যাফেতে পৌঁছায়। হৃদয় তখন চুপচাপ বসেছিল, বুঝতে পারেনি তার চারপাশে ফাঁদ পাদা। তুই এইখানে? আমি ভাবছিলাম তুই আমার সামনে আসতে সাহস করবি না। ভুল ভাবছিলি। আরেকটা ভুল, তুই ভাবিস আমি তোর মতো নোংরা প্ল্যান করতে পারবো না। তোর বউ তো আমার পুরো শিকার। শিকার বললি? আমার স্ত্রীর নাম মুখে নেওয়ার সাহস কিভাবে পেলি? ঠিক তখনই সাভিয়া সামনে আসে। হৃদয় হাসান, আপনি সাইবার অপরাধ, ব্ল্যাকমেল, ব্যক্তিগত হুমকির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন। তুই আমার পিছনে পুলিশ লাগালে রাফি, তুই জানিস আমি কি করতে পারি? তুই পালিয়ে বাঁচবি না, এবার তোকে শাস্তি পেতেই হবে। হৃদয়কে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘরে ঢুকে ফিরে রাফি ঘরে ফিরে দেখে আনা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। শেষ, আর কেউ তোকে ছুঁতে পারবে না। তোমার মতো পুরুষের পাশে থাকলে ভাঙা মেয়ে ঠিক হয়ে যায়। তুই শুধু মেয়ে না, তুই আমার যোদ্ধা, আর ভালোবাসা মানেই যদি যুদ্ধ হয় আমরা জিতেই যাব। রাতের খাবার শেষ, আনা একা বারান্দায় বসে আছে। হালকা ঠান্ডা হয়, তার চুল উড়িয়ে নিচ্ছে। পেছন থেকে রাফি এসে হাতে 2 কাপ চা নিয়ে চুপচাপ পাশে দাঁড়ায়। আমার বউ এখন আগের মতো রাগ করে না কেন? চুপচাপ হয়ে গেছো? সবকিছু বদলে গেছে রাফি, আজকাল রাগ কমে গেছে, ভয়টাই বেশি কাজ করে। তুমি রাগ না করলে আমি কিভাবে বুঝবো তুমি আছো? তোমার রাগেই তো আমার পৃথিবী গরম ছিল। আমি এখন নিজের কষ্টও ঠিক করে বুঝতে পারি না, কাউকে বোঝানো তো আরো কঠিন। ভাঙতে চাইলে ভাঙো, আমি আছি তোমাকে জোড়া লাগাতে। ওদিকে ড্রয়িং রুমে রাফির মা তাসফির সঙ্গে কথা বলছে। তুমি জানো না হৃদয় একসময় আমাদের বিশাল ক্ষতি করেছিল, আমার স্বামীর ব্যবসার ডিল ভাঙিয়ে দিয়েছিল। তখন বুঝিনি, আজ আবার সে ফিরে আসবে। আপা, যদি এসব আগে জানতাম হয়তো আমরা অনেক কিছু বুঝতে পারতাম। তোমাদের এখন থেকে সব খুলে বলাই উচিত, তোমরাও তো বড় হয়েছ। সকালে আহনা থানায় যায় অফিসার সাভিয়ার সঙ্গে দেখা করতে। তাদের মধ্যে এক বর্ণালী বন্ধন তৈরি হয়। আপনি না থাকলে আমরা এত দূর পৌঁছাতে পারতাম না, আমি কৃতজ্ঞ।
তোমার সাহসই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তুমি মুখ না খুললে কিছুই হতো না। রাফি পাশে না থাকলে হয়তো আমি কখনোই মুখ খুলতাম না। তুমি ভাগ্যবান একজন। শক্ত ভালোবাসা বুঝে এমন পুরুষকে পাশে পেয়েছো। সব মেয়ের এমন সৌভাগ্য হয় না। তাদের মধ্যে এক সোনালী বন্ধন তৈরি হয়। বিকেলে তাসফি নিজের ঘরে আহনার পুরনো ডায়েরির পাতা খুঁজে পায়। একটি পাতায় লেখা, আমি যখন প্রথম রিয়াদকে দেখি ভেবেছিলাম সে হয়তো আমার জীবন বদলে দেবে, কিন্তু বুঝিনি ভালোবাসা ও বিষ এতটা কাছাকাছি থাকে। তুমি যে কত কষ্ট লুকিয়ে রেখেছো আহানা, এখন বুঝতে পারছি। রাতের খাবার শেষে রাফি আহনার হাত ধরে নিজের ঘরে নিয়ে যায়। জানালা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়ে। হালকা আবছা আলোয় আহনাকে দেখে রাফির চোখ স্থির হয়ে যায়। কি করছো? কেউ দেখে ফেলবে। তুমি আমার, এখন শুধু তুমি আর আমি। তুমি বদলে গেছো রাফি, মাঝে মাঝে ভয় লাগে। তুমি কি আগের সেই রাফি? আমি বদলাইনি, আমি নতুন করে বাঁচছি তোমার জন্য। আমি এখন শুধু তোমার। তাহলে আমিও আজ পুরোপুরি তোমার হয়ে যাই। সকালটা অনেক শান্ত, কিন্তু এই শান্ততার মধ্যে জমে থাকা একটা প্রশ্ন আজ জেগে উঠবে। আনা কলেজে যায় পুরনো কিছু কাগজপত্র নিতে। কলেজ ক্যাম্পাসে সে হঠাৎ এক পরিচিত মুখ দেখে থমকে দাঁড়ায়। অহনা, এতদিন পর, বিশ্বাস হচ্ছে না। রায়ান ভাই, আপনি এখানে? তোমার খোঁজ পেয়ে এসেছি। শুনেছি অনেক কিছু হয়ে গেছে তোমার জীবনে। হৃদয় আবার সব ঠিক হয়ে যাচ্ছে। রাফি আমার পাশে আছে, এটাই এখন সবচেয়ে বড় ভরসা। তোমাকে একটা বিষয় জানাতে এসেছি। হৃদয়ের বিরুদ্ধে আমার কাছে কিছু প্রমাণ আছে। ও শুধু তোমার না, আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমার প্রমাণ দরকার, তুমি আমাকে সেটা দেবে? তোমাকে দিব বলেই ফিরে এসেছি, কিন্তু সাবধানে থেকো। হৃদয় এখন বিপজ্জনক। ওদিকে থানায় অফিসার সাভিয়া ও মায়া একসাথে বসে হৃদয়ের বিরুদ্ধে চার্জশিট চূড়ান্ত করছে। সব তথ্য একসাথে দিয়েছি, কিন্তু হৃদয়ের পেছনে একজন প্রভাবশালী মানুষ আছে। আমাদের কাছে আইনি শক্তি আছে, সে যতই শক্তিশালী হোক এবার ছাড় পাবে না। তাসফি নিজের রুমে মায়ের সঙ্গে কথা বলছে। তোমাকে একটা বিষয় বলি মায়া, আহানার জীবনে হৃদয়কে আনার পেছনে আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। তখন বুঝিনি আমি কত বড় একটা ভুল করেছি। তুমি ইচ্ছা করে করনি, সবাই ভুল করে। এখন সময় সঠিকটা করার। রাতে রাফি আহনাকে নিয়ে ছাদে যায়। তারা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে। হালকা ঠান্ডা বাতাস, আকাশে চাঁদ জ্বলছে। তোমার চোখে আজ আবার আলো দেখছি। তুমি কি আবার আমাকে বিশ্বাস করতে শিখছো? তুমি যদি আমার পাশে থাকো, আমি পৃথিবীকে ভয় পাই না। তুমি ছাড়া আমি আর কাউকে নিজের বলতে পারি না। তুমি জানো আমি তোমার স্পর্শে বাঁচি, তোমার চেয়ে বেশি আর কিছু চাই না আমি। তাহলে কাছে এসো রাফি, আমার ভয়গুলো ঢেকে দাও তোমার ভালোবাসায়। আকাশের চাঁদটা যেন একটু নিচু হয়ে তাকিয়ে আছে, আর তাদের দুজনের নিঃশব্দ ঘন স্পর্শ ভালোবাসার এক অনন্ত আবেশে জড়িয়ে যাচ্ছে। সকালবেলা আহনা আবার দেখা করতে যায় রায়ানের সঙ্গে। এবার রায়ান তার হাতেই তুলে দেয় একটা পেন ড্রাইভ। এই পেন ড্রাইভে ভিডিও আর অডিও ক্লিপ আছে, যেখানে হৃদয় অন্য মেয়েদের হুমকি দিয়েছে। এটা সাবিয়া ম্যাডামকে দিও, এটা সাবিয়া ম্যাডামকে দাও। তবে একবার ভেবে দেখো, তুমি কি সত্যিই প্রস্তুত এসব সামনে আনার জন্য? আমি শুধু নিজের না, সব মেয়ের হয়ে লড়ছি রায়ান। এই যুদ্ধ থামবে না। ভালো, কিন্তু সাবধানে থেকো। কেউ কেউ মুখে যতই ভালো দেখাক, ভিতরে বিষ লুকিয়ে থাকে। বাড়ি ফিরে আহানা পেন ড্রাইভটা রাফিকে দেয়। তুমি একবার দেখো, এটা আমাদের হাতিয়ার। রায়ান কিভাবে এসব পেল? হঠাৎ সে কেন ফিরে এলো? সে বলে সে আমাকে বাঁচাতে চায়। ওর নাকি হৃদয়ের সাথে আগেও ঝামেলা হয়েছিল। আহানা, তুমি কি ওকে পুরোপুরি বিশ্বাস করো? তুমি কি আমাকে সন্দেহ করছো রাফি? না, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। আমি চাই না কেউ তোমার পাশে এসে আমার জায়গা নেবে। তাহলে আমার বিশ্বাসেও ফাটল ধরবে একদিন। ওদিকে অফিসার সাভিয়ার টেবিলের উপর পেন ড্রাইভ হাতে। এই ফুটেজগুলো বড় কিছু প্রমাণ করে। হৃদয়ের বিরুদ্ধে মামলা দাঁড় করানো সম্ভব এখন। আপনার উপর আমার ভরসা আছে ম্যাডাম। শুধু চাই আহানা আর রাফির জীবনে আবার অন্ধকার না নামে।
এই যুদ্ধ এখন শুধু ব্যক্তিগত না, সামাজিক। আমরা থাকবো না। সন্ধ্যায় বাড়ির সামনে হঠাৎ এক অচেনা লোক আসে। গায়ের রং কালো, চোখে চশমা, বয়স প্রায় 45। রাতে ছাদে বসে আছে রাফি একা, হাতে একটা পুরনো ছবি। সেই ছবিতে সেই অচেনা লোক, রাফি আর আরও একজন ছেলেকে একসাথে দেখা যাচ্ছে। সব কিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু করেছিলাম, কিন্তু পুরনো ছায়ারা কি এত সহজে ছেড়ে দেয়? তুমি এত চুপ কেন? আজ সারাদিন তোমাকে খুঁজেছি। তুমি কি আমার অতীত জানলে পালিয়ে যাবে? আমি তোমাকে ভালোবেসেছি, তোমার অতীতকে নয়। কিন্তু আমি তোমার অতীত জানতে চাই, ভালোবাসাটা ভাঙতে নয়, গড়ে তুলতে। তাহলে শুনবে রাফি নামের ছেলেটা কিভাবে একদিন নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছিল, আর সেই মৃত্যুর দায় এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। রাত গভীর। ছাদে বসে রাফি আজ একটা দীর্ঘ নীরবতার ভেতর দিয়ে নিজের অতীতের দরজা খুলে দিল। আহানা, আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু ছিল রিশাদ। আমরা একসাথে বড় হয়েছি, একই কলেজে পড়েছি, কিন্তু একদিন একটা বড় ঝগড়ায় জড়িয়ে পড়ি ওর সঙ্গে। আমার ভুলে ওর মৃত্যু হয়। তুমি কি বলছো? তোমার ভুলে একটা জীবন? আমি ধাক্কা দেইনি, কিন্তু সেদিন আমাদের মারামারির সময় সে পড়ে যায় ছাদ থেকে। পুলিশ এসে বিষয়টাকে দুর্ঘটনা বললেও ওর ভাই আমাকে এখনও অপরাধী ভাবে। তাহলে সেই লোকটা আজ সকালে যে এসেছিল? হ্যাঁ, রিশাদের বড় ভাই কামরুল। ও এখন ফিরেছে প্রতিশোধ নিতে। ও আমাকে বলেছে যদি আহানাকে নিরাপদ রাখতে চাই তাহলে তোমার জীবন থেকে সরে যেতে হবে। ওদিকে থানায় অফিসার সাবির হাতে একটি নতুন রিপোর্ট আসে, রায়ান নিখোঁজ। শেষবার রায়ান আহানার সঙ্গে দেখা করেছিল, তারপর থেকে তার ফোন বন্ধ। এটা সাধারণ নিখোঁজ না, কিছু একটা ঘটেছে। ও কি তাহলে কিছু বুঝে ফেলেছিল হৃদয় সম্পর্কে? সম্ভব, কিন্তু রায়ান গায়েব হওয়ার হৃদয়ের হয়তো আর ভয় পাচ্ছে না। আমাদের দ্রুত অ্যাকশন নিতে হবে। রাত 10:30। রাফিও আহানার মধ্যে চরম উত্তেজনা জমে আছে। ছাদের নিচে শুনশান ঘর, দুজন মুখোমুখি দাঁড়িয়ে। তুমি আমাকে কি বলতে চাইছো রাফি? তুমি কি সত্যিই আমার কাছ থেকে সরে যেতে চাও? তোমাকে কষ্ট দিতে চাই না আহানা। আমি চাই না আমার অতীত তোমার জীবনকে অন্ধকারে টেনে নিয়ে যাক। তুমি আমার বর্তমান, তুমি ছাড়া আমি কিছুই না। তুমি নিচে সরে গেলে তো আমার সব আলো নিভে যাবে রাফি। তুমি বলো আমি কি করব? আমার ভালোবাসা যদি তোমার বিপদের কারণ হয়, তাহলে সেই বিপদের সাথে লড়বো আমরা একসাথে। আমি কাউকে আমার ভালোবাসা ছিনিয়ে নিতে দেব না। এবার দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে চুপচাপ নিঃশ্বাসের ভেতর রাফি আহানার কপালে ঠোঁট ছোঁয়ায়। ভালোবাসা যেন একটা শপথ নেয়, সব ঝড়কে একসাথে মোকাবিলা করার। একই সময় হৃদয়ের চোখে এক নতুন পৈশাচিক হাসি। সে এক গোপনে ফোন আলাপ শেষ করে বলে, তারা ভাবে ওরা জিতে গেছে, তাদের ভালোবাসা আমি ছিন্ন করে ছাড়বো। রাত প্রায় 11টা। বাইরে বজ্রপাতের মতো শব্দ। রাফি দাঁড়িয়ে আছে কামরুলের মুখোমুখি, চোখে লাল আগুন। তুমি আজও আমার ভাইয়ের খুনি রাফি? ওর মৃত্যুর দিন আমি যা দেখেছিলাম তা কেউ ভুলে না। তুমি যা দেখেছিলে তাও পুরোটা সত্য ছিল না কামরুল ভাই। আমার হাত থেকে রিশাদ ছিটকে পড়ে গিয়েছিল, আমি ওকে ঠেলিনি। তুমি চুপ, তুমি চাও আমি বিশ্বাস করি তোমার কথা, আর চোখ বুঝে মাফ করে দেই। তোমার জন্য আমি আমার ভাইকে হারিয়েছি, আর তুমি এখন সুখে বউ নিয়ে সংসার করো। আপনার ভাইয়ের মৃত্যু দুঃখজনক, কিন্তু আপনি একটা জীবন ধ্বংস করে কি পাবেন? রাফি যদি দোষী হতো আমি প্রথমেই ওর পাশে থাকতাম না। তাহলে প্রমাণ করো তুমি নির্দোষ, আর যদি পারো তাহলে আমি নিজেই তোমাদের বিয়েতে বরযাত্রী যাব। অন্যদিকে পরিত্যক্ত একটা গ্যারেজ, জ্ঞান হারানো অবস্থায় পড়ে আছে রায়ান, মুখে আঘাত, হাতে শক্ত। দরজার বাইরে হৃদয়ের লোক দাঁড়িয়ে। এই ছেলেটা কথা বেশি বলে। হৃদয় ভাইয়ের নামে কিছু বলার সাহস হয়েছিল, এখন কথা বলার মতো অবস্থায় থাকবে না। ঠিক তখনই ফোনে অফিসার সাবিয়ার কানে একটা টেসিং সিগন্যাল আসে। রায়ানের ফোন শেষবারে লোকেট করা হয়েছে শহরের বাইরে গ্যারেজে। রাফিমা উদ্বিগ্ন। তিনি রাফিকে বলেন, তুমি তো জানো কামরুল সহজে বিশ্বাস করবে না।
তোমার উচিত হবে ওর সামনে পুরনো ঘটনা আবার খুলে পালা। এইবার সমস্ত সত্যি। যা হোক, আজ আহানাকে হারালে তুমি ভেঙে পড়বে রাফি। আমি ওকে আর হারাতে পারবো না মা। এবার সময় এসেছে সব কিছু উল্টে দেওয়ার। একই সময় হৃদয় বড় এক চক্রান্তে লিপ্ত। সে একজন লোককে ফোন করে। আহানাকে কাল একটা ফ্যাক্ট মিটিংয়ের নাম করে আলাদা জায়গায় পাঠাও। আমি ওকে এত সহজে রাফির বাহুতে থাকতে দিব না। আজ যার হাতের মুঠোয় মিডিয়া, কাল তার হাতেই থাকবে তাদের ভবিষ্যৎ। রাত 1টা। রাফি, কামরুল এবং আহনা সবাই মিলে অফিসার সাবিয়ার সঙ্গে বেরিয়ে পড়ে রায়ানের সন্ধানে। অবশেষে সেই গ্যারেজে পৌঁছে তারা। দরজা ভাঙতেই রায়ান রক্তাক্ত কিন্তু অবচেতন অবস্থায় পড়ে আছে। রায়ান ভাই। ভাই চোখ খোলো প্লিজ, আমাদের দরকার তোমার কণ্ঠ। ওকে এখনই হসপিটালে নিতে হবে। আমরা যত দেরি করব হৃদয় তত সময় পাবে পালানোর। সকাল। রায়ান জ্ঞান ফিরে পায়। হৃদয় মিডিয়া অহনাকে তুলে নেবে। ওর টার্গেট শুধু ওকে মানসিকভাবে ভেঙে দেওয়া। একবার যদি ভেঙে পড়ে রাফি, তুমি আর ওকে ধরে রাখতে পারবে না। আমি কাউকে ওর চোখে কান্না আনতে দেব না। সকাল 10:30। আহনা রাফির বুকে মাথা রেখে নিঃশব্দে বসে আছে। বাইরে রোদের আলো থাকলো, ঘরের ভেতর জেকে বসেছে টান টান উত্তেজনা। তুমি কথা দাও রাফি, যাই হোক না কেন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো না। তোমার চোখের পানি আমার বুকে আগুন তোলে। তোমার জন্য আমার বুকের সব রক্ত ঢেলে দিতেও আমি রাজি। অন্যদিকে হৃদয় তার প্ল্যান একেবারেই চূড়ান্ত করে ফেলেছে। এক ফেক ফ্যাশন ইভেন্টের নাম করে আহনাকে ডাক পাঠিয়েছে মিডিয়া হাউজে। আহনা জানতে পারে না এটি একটি ফাঁদ। হ্যাঁ, ও যখন স্টুডিওতে ঢুকবে সেখানে লাইট বন্ধ করে ওকে নিয়ে যাবে আমাদের লোক। আজ শেষ হবে রাফি আহানার নাটক। কামরুল, রান আর সাবিয়া মিলে ট্র্যাক করতে থাকে হৃদয় মুভমেন্ট। রান এখনো সম্পূর্ণ সেরে ওঠেনি, কিন্তু তার চোখে আগুন। ও আমাকে অপমান করছে, আমার বোনের জীবনের সঙ্গে খেলছে। আমি চুপ করে থাকতে পারি না। এবার আমি রাফির পাশে, তাকে বাঁচিয়ে তুলে সত্যি আমার ভাইয়ের মতো হয়ে উঠেছে সে। দুপুর 12টা। আনা একা গাড়ি করে রওনা হয় ইভেন্ট লোকেশনের দিকে। রাফি কিছু বুঝে ওঠার আগে সে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই সাবিয়ার ফোন আসে। রাফি, এখনই আহানাকে ফোন দাও, এটা একটা ফাঁদ। হৃদয় তাকে অপহরণ করতে চলেছে। না আহানা। রাফি কোনো কিছু না ভেবেই বাইকে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে আহানা পৌঁছায় স্টুডিওতে। হঠাৎ চারিদিক অন্ধকার। 3জন মুখোশধারী ছেলেরা ঘিরে ফেলে তাকে। কে কে তোমরা? আমাকে ছেড়ে দাও। হৃদয় ভাইয়ের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ে রাফি। চোখে রক্তিম জেদ, হাতে লোহার রড। আমার বউয়ের গায়ে হাত দেবে? মেরে শেষ করে দেব। আরে ও তো একা, দূর দূর। না, কেউ রাফির সামনে দাঁড়াতে পারে না। এক এক করে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। আনাকে কোলে তুলে নিয়ে রাফি দৌড় দেয় বাইরের দিকে, কিন্তু ঠিক তখনই পিছন থেকে গুলি পা ছুঁয়ে বেরিয়ে যায় গুলির তাপে রক্ত। রাফি, রাফি তুমি ঠিক আছো? তোমাকে বাঁচিয়ে এনেছি, এর চেয়ে বেশি কিছু চাই না। রাফিকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারের ভাষায় রাফি অনেক রক্ত হারিয়েছে, বাঁচানো যাবে কিনা বলা যাচ্ছে না। তুমি কথা দিয়েছিলে ছেড়ে যাবে না, এখন তুমি ভুলবে না আমাকে রাফি। রাত 3টা। হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে আহানা। চোখের নিচে কালি, ঠোঁট ফেটে গেছে কান্নায়। ডাক্তার, একটু বলতে পারেন উনি কেমন আছেন? অনেক রক্ত গিয়েছিল। আচ্ছা, আমরা চেষ্টা করছি। রাফির বাঁচার ইচ্ছা শক্তি থাকলে তবেই সম্ভব। তার হার্ট অনেক দুর্বল হয়ে গেছে। আহানা থমকে যায়। সে ধীরে ধীরে দেওয়ালে পিঠ থেকে বসে পড়ে। তুমি বলেছিলে ছেড়ে যাবে না, তাহলে এখন আমার হাত ছেড়ে দিচ্ছ কেন? তোমার স্পর্শ ছাড়া আমি আর বাঁচবো কিভাবে রাফি? রাফির মা এসে আহানার মাথায় হাত রাখে। তোমরা একে অপরকে অসম্ভব ভালোবাসো। এই ভালোবাসা হার মানাবে মৃত্যুকেও। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো মা, সে কখনো না বলে না। অন্যদিকে হৃদয় তার ফ্ল্যাটে বসে আছে, ফুঁসে থাকা মুখে। এক লোক এসে বলে, রাফি এখন লাইফ সাপোর্টে, যে কোনো সময় শেষ হয়ে যাবে। তবে আহানা হাসপাতালে আছে,
আমার টার্গেট রাফি না, আহানার চোখে শেষবারের মতো কান্না দেখতে চাই আমি। ভালোবাসা যখন হার মানে তখন যেতে লাগে না। হাসপাতালের বাইরে পুলিশ পাহারায় বসানো হয়েছে। রায়নো, অফিসার সাবিয়া একসাথে হৃদয়ের লোকেদের ধরার প্রস্তুতি নিচ্ছে। রাফির কিছু হলে আমি নিজ হাতে হৃদয়কে শেষ করব। না রায়ান, আমরা তাকে আইনের হাতে তুলে দেব। রাফির জন্য আমরা বিচার আনব। ওদিকে কামরুল চুপচাপ বসে থাকে অপারেশন থিয়েটারের সামনে, হাত জোর করে মাথা নিচু। ভুল করেছিলাম রাফি, তোর চোখে কখনো দেখিনি মিথ্যে। তুই শুধু আমার ভাইয়ের মতোই ভালো ছেলে। তুই চোখ খুল, আমি তোকে ভাই বলে জড়িয়ে ধরব। ভোরের আলো একটু একটু করে জানালায় ছায়া ফেলেছে। ডাক্তার বেরিয়ে আসে অপারেশন থিয়েটার থেকে। সবাই একসাথে উঠে দাঁড়ায়। রাফির অবস্থায় স্থিতিশীল, কিন্তু এখনো সে জ্ঞান ফিরেনি। পরবর্তী 12 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরের ভেতর রাফি নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। সাদা চাদরে ঢাকা শরীর, চোখ বন্ধ। আনা তার হাত ধরে বসে আছে। তুমি জানো রাফি, আমি কেমন করে বাঁচি তোমাকে ছাড়া। তুমি আমার অভ্যাস, তুমি আমার নেশা, তুমি আমার দুনিয়া। চোখ খুলো প্লিজ, একবার আমার নাম ধরে ডাকো। ঘড়ি কাটা চলে সময়ের মতো, কিন্তু সময় যেন থেমে গেছে আহানার হৃদয়ে। তখনই ধীরে ধীরে রাফির আঙ্গুল কাঁপে, তার চোখের পাতা নড়ে ওঠে। ডাক্তার, ডাক্তার, ওর চোখ নড়েছে। রাফি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? আহানা। সেই মুহূর্তেই আহানার চোখ থেকে গড়িয়ে পড়ে সব কষ্টের অশ্রু। এটা শুধু চোখ খোলা নয়, এটা এক যুদ্ধজয়ের মুহূর্ত। ভালোবাসা আজ জিতেছে মৃত্যু থেকে। হাসপাতালের বেডে আধা বসা অবস্থায় রাফি, চোখে ক্লান্তি, তবুও হাসি রেখা ঠোঁটে। আহানা তার পাশে বসে চুলে বিলি কেটে দিচ্ছে। তুমি জানো, তুমি যখন চুপ হয়ে গেলে আমি শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। তুমি পাশে ছিলে বলেই ফিরে আসতে পেরেছি। তুমি আমার রক্তে বেঁচে আছো আহানা। ওদিকে কামরুল হাসপাতালের করিডোরে হেঁটে বেড়াচ্ছে, মাথা নিচু, হাতে একটা চিঠি। ভেতরে প্রবেশ করে রাফির পায়ের কাছে বসে পড়ে। ভাই, আমি ছোটাছুটি করেও কিছু করতে পারিনি। তুই যদি চাইস আমি পুলিশের কাছে গিয়ে হৃদয়ের সব বলবো। এই চিঠিটা তোর নামে সাইন করে দিয়েছি। আমার পাপের সব দায়িত্ব আমি নেব। তুই পাশে আছিস এতেই অনেক। তোর সাহসটাই এখন আমার অস্ত্র। রান তখন অফিসার সাবিয়ার সঙ্গে হৃদয়ের খোঁজে অভিযান চালাচ্ছে, কিন্তু হৃদয় এবার সরাসরি মিডিয়ায় নামিয়ে এনেছে নতুন ঘৃণা খেলা। এক ভুয়া ভিডিও ক্লিপে আনাকে এমনভাবে দেখানো হয়েছে যেন সে নিজেই নাটক করে রাফিকে ফাঁসাতে চেয়েছিল। এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, অহনার রেপুটেশন শেষ। ও মুখ তুলে দাঁড়াতে পারবে না। আমরা সময়ের সঙ্গে দৌড়াচ্ছি রায়ান, আমাদের রাফির প্ল্যান চাই। রাফি ও আহানা তখন হসপিটালের ঘরে ছোট্ট একটা প্ল্যান বানাচ্ছে। তুমি তো ওঠোইনি, এখন বিশ্রাম দরকার। এত প্ল্যান করছো কেন? আমার ভালোবাসাকে অপমান করা হয়েছে। এটা শুধু আমার না, তোমার সম্মানেরও লড়াই। এই যুদ্ধ আমি লড়ব, তুমি আমার পাশে থেকো। তুমি একা না রাফি, এবার আমরা একসাথেই শেষ করব হৃদয়কে। হৃদয়ের অফিসে ঢোকে একজন লোকটা একটা পেন ড্রাইভ দেয়। রাফি নিজে ভিডিও বার্তা পাঠিয়েছে, এইটাই আজ রাতে মিডিয়ায় ভাইরাল হবে। ওই পাগল মরে যাবে। এখন আমাকে ভিডিও পাঠাচ্ছে। আসুক, দেখি কি আছে। রাত 8টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ভিডিও বার্তা। রাফি ও আহানার একসাথে স্টেটমেন্ট। আমার নাম রাফি, আমাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমার বউকে অসম্মানিত করা হয়েছে, কিন্তু আমরা ভয় পাই না। আমরা প্রমাণসহ তুলে ধরব আসল অপরাধীকে। আমার মুখ বন্ধ করতে চাইলে আরো শক্ত করে জেগে উঠি আমি। আমার ভালোবাসা আমার অস্ত্র। হৃদয়ের মুখ থমকে যায়, তার ফোন বেজে ওঠে। হৃদয় রহমান, আপনি এখন পুলিশের নজরে আছেন। আপনার অফিসের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসছি। ভুলে যাবেন না, এই যুদ্ধ আপনি আগুনে লাগিয়েছেন, জল দিয়ে নেভানো হবে না। রাতের অন্ধকারে সোশ্যাল মিডিয়া জ্বলছে আলোয়। রাফি আহানার ভিডিও স্টেটমেন্ট দেশ জুড়ে ভাইরাল। লোকজন এখন জানে কারা প্রকৃত দোষী, কারা নির্দোষ। এইমাত্র ভাইরাল হওয়ার ভিডিওতে রাফি ও তার স্ত্রী আহানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হৃদয় রহমানের এই হামলার মূল হত্যা পুলিশ নিশ্চিত করেছে।
তাকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। হৃদয় বিলাসবহুল ফ্ল্যাটে অস্থিরতা, ঘরের জিনিসপত্র ভাঙছে, সিগারেটের ধোঁয়া ঘন। ওই রাফি মরে গেল না কেন? আহানার চোখে কান্না দেখার আগেই আবার নায়ক হয়ে উঠেছে। স্যার, সাবিয়া ম্যাডাম ওয়ারেন্ট নিয়ে রওনা দিয়েছে। আপনার গ্রেপ্তার হাতে খুব বেশি সময় নেই। ওদিকে হাসপাতালের কেবিনে এক অন্যরকম শান্তি। রাফি ধীরে ধীরে উঠে বসেছে। আনা ওর সামনে এক কাপ কফি এনে দেয়। এই কফিটা আমি সারা জীবন চাই আহানা। তুমি সব ঝড়ের ভিতরে পাশে ছিলে। তুমি না থাকলে আমি আমার সব কিছু হারিয়ে ফেলতাম। তুমি বেঁচে আছো, আমার দুনিয়াটাও বেঁচে গেছে। রাফির মা চুপচাপ দাঁড়িয়ে থাকেন দরজায়, চোখে অশ্রু, ঠোঁটে প্রশান্তির হাসি। আল্লাহ আমার ছেলেকে ফিরে দিয়েছেন। এই মেয়েটা আমার ছেলের জন্য আশীর্বাদ। আহানা মা, তুমি এবার আমার বৌমা না। মা, তুমি থাকলে আমি কখনো একা হব না। তোমার এই আশীর্বাদ আমার সব জয়ের চাবি। হাসপাতালের করিডোরে তখন রায়ন ও সাভিয়া দাঁড়িয়ে, তাদের হাতে হৃদয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ, ভিডিও, ফোন রেকর্ডিং আর কামরুলের স্বীকারোক্তিপত্র। রাফিকে মেরে ফেলার চেষ্টা করেছিল সে, আর তাকে রেহাই দেওয়া যায় না। আজ রাতেই অ্যারেস্ট হবে হৃদয়। আগামীকাল আদালতে উপস্থিত করা হবে সব প্রমাণ। রাত 1টা, হৃদয়ের ফ্ল্যাটে পুলিশের হানা। হৃদয় দরজা খুলতে সামনে দাঁড়িয়ে সাভিয়া। হৃদয় রহমান, আপনাকে হত্যার প্রচেষ্টা, মানহানিকর কন্টেন্ট ছড়ানো ও ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো। আপনার চক্রান্ত এখানেই শেষ। তোমরা আমাকে আটকাতে পারবে না। আহানা আমার ছিল, আমারই থাকবে। ভালোবাসা কখনো জোর করে হয় না হৃদয়। তুমি শুধু হারুনি, তুমি নিজেকে ধ্বংস করছো। হৃদয়ের হাত করা পড়ার দৃশ্য দেশ জুড়ে লাইভ স্ট্রিম। মানুষের চোখে এখন শুধু একটাই কথা, ভালোবাসা জিতেছে, মিথ্যা হেরেছে। হাসপাতালের আকাশে সকালের আলো, ডিসচার্জ পেপার হাতে নেন রাফি, পাশে আহনা, চোখে ঘুম ঘুমো ভাব, কিন্তু ঠোঁটে এক চিলতে হাসি। তুমি এখন থেকে আর আমার ছাড়া কোথাও যাবে না, বুঝেছো? তুমি না থাকলে বেঁচে ফিরতাম না আহানা। তোমার ভালোবাসা আমাকে টেনে এনেছে। ওদিকে কামরুলদের বাসায় আয়োজন, ফুল ফুলে সাজানো উঠোন, ব্যানারে লেখা রাফি আহানাকে স্বাগতম। রায়ন, কামরুল, সবার মুখে হাসির ছোঁয়া। আজ শুধু রাফি ভাইয়ের জন্য নয়, এই সাহসী বৌমার জন্য স্পেশাল আয়োজন। চল আজ সবাইকে জানিয়ে দেই এই গল্পের নায়ক নায়িকার কারা। রাফি আর আহানা বাড়িতে ঢুকতেই সবাই হাততালি দেয়। রাফির মা জড়িয়ে ধরে। এই আনন্দ আমি কতদিন দেখলাম। তোমার আমার সব স্বপ্ন পূরণ করছো রে। তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই না মা। হঠাৎই উঠোনের দরজায় দাঁড়িয়ে যায় এক পৌর লোক, মাথা নিচু, মুখে লাজুক অভিব্যক্তি। তুমি বাবা, এতদিন পর? এই লোক আমাদের ছেড়ে চলে গিয়েছিল রাফি। তোর বয়স তখন মাত্র 3। পড়ন্ত বিকেলে উঠোনে গাছের ছায়ে রাফির বাবা মুখোমুখি বসে। তুমি কেন ফিরে এলে এখন? আমি আব্দুল কাদের, রাফির বাবা। তোমার ভিডিও দেখছিলাম, তোমার সাহস, ভালোবাসা আমার মনের ভিতর হু করে উঠল। বাবা হিসেবে আমি না থেকেও গর্বিত। আমার জীবনে অনেক কিছু মিস করেছি, কিন্তু তুমি যদি সত্যি ফিরে আসো তাহলে চলো এবার একসাথে কিছু পূরণ করি। রাতের খাবারের টেবিলে হইচই, হাসি, গল্প। আনার মাথা হেলানো রাফির কাঁধে। তুমি জানো, এইভাবেই আমি চেয়েছিলাম। আমরা পরিবার, একটু সুখ। তোমার মতো একটা বউ থাকলে ভাগ্য কাঁদলেও হাসি আসে। সকালে আলো এসে পড়ছে রাফি আহনার ঘরে। দুজনেই বিছানায় পাশাপাশি, চোখে ঘুমের রেশ, মুখে প্রশান্তি। তুমি কি সারা জীবন এইভাবেই আমার পাশে থাকবে? তুমি বললে আমি চিরকাল তোমার পাশে শুয়ে ঘুমাবো। ঘুম ভাঙলে তোমার চোখেই সকাল দেখব। আজকের রাতটা একটু বেশি তোমাকে চাই রাফি। তোমাকে পেলে দুনিয়া চাই না আহানা। চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস। রাফি আহনাকে কাছে টেনে নেয়। বিছানায় ছড়িয়ে পড়ে ভালোবাসার উষ্ণতা। চাদর কাঁপে, ঠোঁট খুঁজে নেয় ঠোঁটকে, আর সম্পর্কে মিশে যায় শরীর ও মনের বন্ধনে। বিকেলে কামরুলদের বাসায় একটা ছোট আয়োজন। আহনার হাতে মেহেন্দি, মুখে অল্প লজ্জা। চলো আজ সবাইকে জানিয়ে দেই এই গল্পের নায়ক নায়িকা কারা। রাফি ভাই, আপনাদের রিলেশনশিপের ডেট কি চূড়ান্ত হলো? আহানার পছন্দে হবে, ও রাজি হলে
আমি সারা জীবন প্রস্তুত। এই শুক্রবারই জন্মদিন। আমি মেয়ের মেহেন্দির রং গাঢ় করে দেখতে চাই। তোমার ভালোবাসার গাঢ় রঙই আমার গায়ে থাকুক সারা জীবন। সন্ধ্যায় মিডিয়া রাফিকে সম্মাননা দেন ব্রেভ হার্ট অ্যাওয়ার্ড অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। আপনার ভালোবাসা ও সাহসের গল্প মানুষকে অনুপ্রাণিত করেছে। আপনি আর আপনার স্ত্রী একটি অনন্যা। আমার স্ত্রী আমার সাহস, তাকে ছাড়া আমি শুধু একটা ছায়া। রাত্রির শেষ ভাগে ঘরে সবাই ঘুমিয়েছে, শুধু আহানা একা বারান্দায় দাঁড়িয়ে, হাতের কাছের চুড়িগুলো কাঁপছে। হঠাৎ কেন যেন মনে হচ্ছে কিছু একটা আসতে চলেছে, কোনো ঝড়, না জানা আশঙ্কা। আর তখনই বাজে রাফির ফোন। অপর প্রান্ত থেকে একটা অজানা কণ্ঠ। তোমার রিসেপশন হওয়ার আগে তোমার অতীত খুলে যাবে রাফি। তোমার বাবা কি লুকাচ্ছে জানো তো? তুমি কে? কি বলতে চাও? শুধু এতটুকুই বলি, তোমার জীবনে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক সেই মানুষ যে এখন তোমার বাবাকে বলে আলিঙ্গন করেছে। রাতে সেই ফোনের পর রাফির মুখ থমথমে। সকালে আহানা তার পাশে বসে। রাফি, আমি জানি কিছু একটা হয়েছে, তুমি আমাকে বলবে না? আমার বাবাকে নিয়ে কেউ হুমকি দিয়েছে। কিছু গোপন কথা আছে যা আমি জানি না। তোমার পাশে আমি আছি, সত্য যতই তিক্ত হোক, তুমি একা নও। রাফি মুখোমুখি হয় তার বাবার। চোখে এক ধরনের কষ্ট, এক ধরনের আগ্রহ। তুমি কি কিছু লুকাচ্ছ বাবা? হ্যাঁ রাফি, লুকিয়েছি। আমি কোনোদিনও সংসার ফেলে যাইনি। আমাকে গুম করে দেওয়া হয়েছিল। তোমার মায়ের পুরনো বস আমাকে সরিয়ে দিয়েছিল তার অসৎ ব্যবসার ফাঁস রুখতে। তুমি বলতে চাও মা জানতেন না? তোমার মা শুধু জানতো আমি হারিয়ে গেছি, কিন্তু আসল সত্য চাপা পড়ে গেছে। রাফি মুখোমুখি হয় তার মায়ের পুরনো বসের সঙ্গে। আহানা, রায়ান এবং মিডিয়া রিপোর্টার প্রমাণসহ সামনে আসে সকল সত্য। সত্য শেষ পর্যন্ত হারে না, সত্য শেষ পর্যন্ত হারায় না। এই পরিবার আবার জিতে নিল সম্মান আর সত্য। বিয়ের রিসেপশনের দিন সবে সেজেছে, হাসছে, আবেগে ভিজে উঠেছে। আহানা ভাবি, আজকে আপনাকে রানী লাগছে। এই প্রেমের গল্প শেষ করে না, নতুন গল্প শুরু হচ্ছে। তাহলে সবাই চলো এই ভালোবাসার বিজয় উদযাপন করি। বিয়ের মঞ্চে দাঁড়ায় রাফি, আহানা। চোখে জল, এক চোখে জল, এক চোখে হাসি। আজকে শুধু আমার বিয়ের দিন না, এই দিন যখন আমি ফিরে পেলাম আমার বাবা, আমার মা আবার হাসলেন, আর এই মেয়েটা আমার জীবন হয়ে উঠল। তুমি ছিলে আমার সবচেয়ে বড় সাহস। তোমার ভালোবাসায় আমি নতুন করে জন্মেছি রাফি। দৃশ্য রাফি আর আহানা ছাদে দাঁড়িয়ে, তারা দেখে রাতের তারা। তুমি কি আমাকে সারা জীবন ভালোবাসবে? তুমি শুধু আমার বউ না আহানা, তুমি আমার জীবন, তুমি আমার সাহস। আর তুমি আমার সিনিয়র রাগী, যে এখন শুধু আমার। শেষ সংলাপ। ভালোবাসার জেদে যখন মানুষ পাশে দাঁড়ায়, রাফি আর আহানার গল্পটা শেষ নয়। তাদের গল্প শুরু হলো ঠিক এখান থেকে। ভালোবাসা, সম্মান আর একসাথে থাকার চিরন্তন প্রতিজ্ঞা নিয়ে।